আজকে ডাবল হরর ডোজের জন্য আপনারা তৈরি তো? হ্যাঁ বন্ধুরা, কিউরিও ফাইটে আজকে আপনারা দুটো ঘোষলি কল রেকর্ডিং শুনতে চলেছেন সিঙ্গেল এপিসোডে। কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে আমার সাথে ঘটনা শেয়ার করেছেন দত্তপুকুর থেকে খেয়ালি এবং ব্যাঙ্গালোর থেকে ঈশা। আজকের ঘটনাগুলো শোনার পর ভয়ের একটা হিমেল শীতল স্রোত আপনাদের মধ্যে বয়ে যাবে বলে আমার মনে হচ্ছে। প্রথমের ঘটনাটা একটা অন্য ধরনের, অন্য স্বাদের একটা ঘটনা, এবং দ্বিতীয় ঘটনা যেটি রয়েছে সেটি হয়তো ঈশার মতো অনেকেই আমরা ফিল করেছি, কিন্তু কাউকে বলতে পারিনি। আদিম যে ভয়টা রয়েছে, প্রাচীন যে ভয়টা রয়েছে, সেটাই আজকে ফিল করতে চলেছেন আপনারা। আজকের এপিসোডটা আপনারা কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রথম ঘোষলি কল রেকর্ডিং এবং দ্বিতীয় ঘোষলি কল রেকর্ডিংটির মধ্যে আপনার কোন ঘটনাটি সব থেকে বেশি ভয়ের মনে হলো সেটাও কিন্তু ভিডিওটা পুরোটা দেখার পর কমেন্ট করে জানাবেন। আমার দ্বিতীয় চ্যানেল কৌস্তবের আড্ডাতেও কিন্তু নতুন একটি পডকাস্ট আপলোড হয়েছে, নতুন একটি আড্ডা আপলোড হয়েছে নন্দিনী ভট্টাচার্য ম্যামের সাথে। আশা করছি সেই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে। এই এপিসোডটা শেষ করার পর আপনারা ডেফিনেটলি ওটা চেক আউট করবেন এবং জানাবেন আপনাদের কেমন লাগলো। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম কোনো প্যারানর্মাল ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, তাহলে ডেফিনেটলি আমাকে ইমেল করতে পারেন অথবা ইনস্টাগ্রামে আমাকে যোগাযোগ করতে পারেন। curiofite@gmail.com এটা হচ্ছে আমার ইমেল আইডি, এবং বিং কৌস্তভ হচ্ছে আমার ইনস্টাগ্রাম ইউজার নেম। ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাচ্ছেন। আপনাদের ঘটনা জানার জন্য কিন্তু অধীর আগ্রহে ওয়েট করে থাকবো আমি কৌস্তভ। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের ডাবল হরর ডোজ। ঘড়িতে বেলা ৩টে, বৃহস্পতিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। সাথে রয়েছে আমি কৌস্তভ আপনাদের আজকের হরর ডোজ নিয়ে। হ্যালো খেয়ালি, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি দত্তপুকুরে থাকতে, তাই তো? ইয়েস, আমি দত্তপুরে থাকতাম। আচ্ছা, তোমার সাথে খুব রিসেন্টলি আলাপ হলো, তুমি ইমেল করেছিলে আমাকে, অ্যান্ড ইমেল করে তুমি তোমার ঘটনার বিষয়টা জানিয়েছো, বাট আমি তোমার ঘটনাটার ব্যাপারে কিছুই জানি না। কেন জানি না? কারণ তুমি আমাকে বললে যে পুরোটা ডাইরেক্ট কলেই বলবেন, আর তুমি যখন আমাকে ভয়েসও পাঠিয়েছো, ভয়েস পাঠাতে গিয়েও তোমার অনেক সমস্যা হয়েছে, তুমি লিখতেও চেয়েছো, তাতেও ইভেন আমরা যখন রেকর্ডিংটা স্টার্ট করলাম, ঠিক আছে, আমাদের স্টার্ট করতে করতে প্রায় আধ ঘন্টা মতো টাইম নষ্ট হলো, কারণ ইনিশিয়ালে আমাদের অনেক বাধা আসছিল। আই হোপ এরপরে আসবে না। আমার তোমার ঘটনাটা জানার জন্য খুবই কৌতূহল হচ্ছে, কারণ এরকম টাইপের ব্যাপার খুব একটা হয় না। কি হয়েছিল খেয়াল, একটু ডিটেলসে শুরু থেকে শুরু করো না, কি হয়েছিল তোমার সাথে? হ্যাঁ, ডেফিনেটলি বলছি। মানে অ্যাকচুয়ালি ঘটনাটা 2012 সালে, কিন্তু তোমাকে বলতে গেলে আমাকে একটু ব্যাকে কিছু কিছু ঘটনা, ছোট ছোট সিকোয়েন্স বলতে হবে, কারণ নয়তো 2012 ঘটনাটা তোমার বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো আমি তোমাকে 1995 সালের কথা বলছি, যেখানে আমার মানে ঠাকুরদা উনি দত্তপুকুরে বাড়িটা কিনেছিল চন্দ্রপুর নামক একটি জায়গায়। আচ্ছা আচ্ছা, যাদের থেকে আমরা জমিটা কিনি তাদের বাড়ি মানে মোটামুটি আমাদের বাড়ি থেকে 10 কাটা দূর, বলে না 10 কাটা, সেরকম দূরে তাদের বাড়িটা, তাদেরও বাড়ি আছে ওখানে। তো ভালো কথা, কিন্তু আমরা বাড়িটা করার পর আমরা মানে বাথরুমের সাইড থেকে একটা পাঁচিল আছে আমাদের। ওকে, তো সবাই বলতো, মানে পাড়ার লোক বলো, আশেপাশের লোক বলো, যে ওই সাইডটা একটু খারাপ, এবং আমাদের বাড়ির পর থেকে বেশ জঙ্গল ছিল। এখন বাড়ি হয়ে গেছে, তিনটে প্লট হয়ে বাড়ি হয়েছে, আগে প্রচুর জঙ্গল ছিল বলে ওই জায়গাটা খুব খারাপ। খুব খারাপ বলতে মানে অনেকে অনেক কিছু দেখেছে, মেবি অনেকে অনেক কিছু দেখেছে। তো আমার মা বলতো আমাকে মানে সাহস দেওয়ার জন্য, মা বলতো না, ওরকম কোনো ব্যাপারই না, ওরকম কিছু নেই, তুমি রিল্যাক্সে থাকতে পারো। কারণ আমার মা যেহেতু স্কুল টিচার, তো মা সকালবেলা বেরিয়ে যেতেন, সন্ধ্যেবেলা আসতেন, তো স্বাভাবিক আমাকে অনেকটা টাইম একা থাকতে হতো। আর বাবাও বাড়িতে থাকতেন না খুব একটা, বাবা মানে জবটাই বাইরে বাইরে ছিল, বাইরে ফটোগ্রাফার ছিল আমার বাবা। তো আজকে আসাম, কালকে দার্জিলিং, বাবাকে এদিক ওদিক যেতে হতো, যার কারণে আমাকে বাড়িতে প্রপার একা থাকতে হতো। ঠাকুমা দাদু ছিলেন, তো একাই থাকতাম। তো ঘটনাটা মানে হয়েছে
খুব ছোট যখন আমি মাঠে, ওখানে একটা মাঠ আছে, তো মাঠে বসে সব বাচ্চা কাচ্চা গল্প করছে দত্তপুকুরেই একটা মাঠে। তো হঠাৎ মানে ইভিনিং এর টাইমে, গরমকাল হয় না এরকম টাইম, তো হঠাৎ করে একটা বাচ্চা বলে উঠলো যে ওখানে কেউ দাঁড়িয়ে আছে, একটা কাঁঠাল গাছ আছে, বলছে ওখানে কেউ দাঁড়িয়ে আছে। দিয়ে সবাই দেখছে কই কিছু নেই তো, ভালো কথা, আবার সবাই কথা বলছে, মারাও এই সাইডে গল্প করছে, মানে গরমকালে মাঠে নিয়ে আসলে যা হয় ছোটবেলায়। তো বলছে লুকোচুরি খেলবি? তো বলবে হ্যাঁ খেলবো। এবার সবাই লুকোচুরি খেলা স্টার্ট করেছে। লুকিয়েছে কাঁঠাল গাছটার পিছনে, সেই বাচ্চাটা খানিক বাদে গিয়ে দেখছে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার আগেই বলেছে যে ওখানে কেউ দাঁড়িয়ে আছে। হ্যাঁ কেউ দাঁড়িয়ে আছে, ওই বলেছে কেউ দাঁড়িয়ে আছে। তো আমার থেকে 1-2 বছরের বড় দাদাটা যে বলেছে, তো ভালো কথা, তো ভেবেছে এমনি হয়তো সেন্সলেস হয়ে গেছে, গরমেতে অতিরিক্ত গরমে হয়ে গেছে তার জন্য। অনেকে বলছে না ও কিছু একটা দেখবো একটু আগে বলেছে যে কিছু একটা আছে ওখানে। তো আমার মা বলছে ওরকম কোনো ব্যাপার না, দেখো গরমেতে হয়ে গেছে। মা যেহেতু স্কুল টিচার, সবসময় ব্যাপারটাই স্কুল টিচারদের স্বভাব হয় না হালকা করা সবকিছু, তোমার মা হালকা করে ব্যাপারটাকে দাবিয়ে দিয়েছে। এটা কোন সালের ঘটনা? এটা অনেক অনেক আগে, তোমাকে একদম 2003-4 ঘটনা বলছি আমি। আচ্ছা ঠিক আছে, তখন খুবই ছোট। তোমার বয়স কত হবে তখন? তখন কত হবে আমার 8 বছর। আচ্ছা, এইবার 7-8 বছর এরকম বয়স। তো ভালো কথা, তো ওটা নিয়ে অতটা কিছু হয়নি, কারণ ন্যাচারালি অজ্ঞান হয়ে গেছে। জল টল দেওয়ার পর জ্ঞান এসছে, ওকে জিজ্ঞাসা করা হয়েছে কিরে জ্ঞান হারিয়েছিস কেন, ও কিছু বলতে পারে যে এমনি পড়ে গিয়েছি। তো আমরা সবাই ভেবেছি না কিছু নেই, মানে নর্মালি ও হয়তো গরমের জন্য হয়ে গেছে। ভালো কথা, এরকম ভাবেই অনেকে ভয় পায়, অনেকে ওই জায়গাটা খুবই ভয় পায়। তো তোমাকে এবার আমি যাচ্ছি 2010-11 ঘটনা। ঠিক আছে, মাধ্যমিকের আগে আগে, তখন তো পড়াশোনা খুব প্রেশার থাকে। তো একদিন আমি মানে পড়ে বাড়ি ফিরছি, আমার ওই গলিটা দিয়ে বাড়িতে ফিরতে হয়। তো আমি সবসময় দেখতাম ওই গলির মুখে মা দাঁড়িয়ে থাকতো, ও কখনো আমাকে একা ছাড়তো না। আমি যদি বলতাম এতটা রাস্তা আমি একা একা আসছি, তুমি এইটুকু আমাকে নিতে আসছো, মা বলতো তাতে কি হয়েছে, গলিটা একটু অন্ধকার। আর আজব ব্যাপার কৌস্তব, গোটা রোডটা তোমার হচ্ছে যদি একটা লাইট দেওয়া হয়, ধরো গোটা পুজোর সময় লাইট দিয়ে দিল, কিন্তু ঠিক ওই জঙ্গলটার জায়গাটা লাইট কেটে যাবে, নয় লো ভোল্টেজ হয়ে যাবে, নইলে লাইট কেটে যাবে, একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। ওকে। তো ওই একটা মানে আমি ঢুকছি, তো মা না সেদিন স্কুল থেকে ফিরতে দেরি হয়ে গেছে। তো মা আমাকে ফোন করে বলেছে তুই রাস্তা দিয়ে ঘুরে আসবি, জঙ্গলের রাস্তায় একা একা আসবি না। ঠিক আছে, মা হয়তো ভয় বলেছে, কোনো অনেক ছেলে টেলে দাঁড়িয়ে থাকে, হয়তো সেজন্য বলেছে। খুব ভালো কথা, মানে এটা বাড়ি থেকে বেরোবার সময় বলেছে? হ্যাঁ বলে দিয়েছে আমাকে যে আমার আসতে লেট হবে, তুই কিন্তু ওই রাস্তা দিয়ে আসবি না। তো আমি না বন্ধুদের সাথে গল্প করতে করতেছি, তো এবার বন্ধুরা সব সন্ধ্যা চলে গেছে, আমাকে এবার গলিতে ঢুকতে হবে। আবার আমি ঘুরে যাবো, সন্ধ্যে 7:30। আমি ওরকম টাইমে পড়ে ফিরতাম, 7:30 থেকে 7:45 এরকম হবে। তো একজন কাকিমা দাঁড়িয়ে আছে, আমাদের পরিচিত পাশের বাড়ি কাকিমা, সে ওখানে বাজারের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আর মানে আমাদের ওই গলিটার উল্টো পিঠে হাট বসে, বাজার। তো ও বাজার করে এনে ওখানটা দাঁড়িয়ে আছে। এবার আমি জিজ্ঞাসা করলাম কাকিমা দাঁড়িয়ে আছো কেন? বলছে আমি একা একা গলিতে ঢুকতে ভয় পাচ্ছি। আমি তুমিও ভয় পাও? দিয়ে আমি খুব মজা করলাম কাকিমাটার সাথে। বলছে না এইখানটাতে আমার সাথে অনেক কিছু ঘটে গেছে, আমি অনেক কিছু দেখেছি। তুমি কি দেখেছো? বলছে আমি একটু বউকে দেখেছি। আমি যে হ্যাঁ তুমি তোমার নিজের ইয়ে দেখেছো, প্রতিবিম্ব দেখেছো? আমি আর কি মারলাম ওনার সাথে, অনেক বড় আমার থেকে। বলছে তুই যা বুঝিস না তাই নিয়ে কথা বলিস না, তুই কি এই রাস্তা দিয়ে যাবি? তাহলে আমার সাথে চ। তো যথারীতি কথা বলতে 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 কাকিমাটার সাথে এলাম। কাকিমাটা বললো জায়গাটা ভালো না, একা একা এই রাস্তা দিয়ে আসবি না। আমি না কাকিমা আমি রোজ একা একা আসি না, মা দাঁড়িয়ে থাকে, মা আমাকে নিয়ে আসেন। ঠিক আছে, কাকিমাটা চলে গেল। পরের দিন কাকিমাটার সাথে আমার দেখা হয়েছে, কাকিমাটা সকালবেলা ওখান থেকে যাচ্ছে। তো কাকিমাটা তুমি এখানটা কি দেখেছো বলো না? বলছে আমি বাজার করে ফিরছিলাম, আমার বাজারের ব্যাগ এখানে কে জানি টেনে ধরেছিল এই জঙ্গলটাতে। আমি যে এটা হতে পারে, দেখো কোনো ছেলে ছোকরা দাঁড়িয়ে ছিল, সেই হয়তো টেনে দিয়েছে, আর এমনি ওখানে লাইট জ্বলে না, তুমি হয়তো দেখতে পাওনি। বলছে না রে, আমি পরিষ্কার বুঝতে পারছি কেউ আমার ব্যাগ পরিষ্কার টেনে নিয়ে চলে গেল ভেতরে। আমি ব্যাগে তোমার কি ছিল? বলে ব্যাগে আমার মাছ ছিল। আচ্ছা আচ্ছা। তো মাছে অনেক সময় ভূত প্রেতে মানে আসে বলে না, সেরকম। তো ভালো কথা, কাকিমা কি জানি বাবা।
হবে হয়তো, ভালো কথা। তো ও কেটে গেল। বেশ মাস তিনেক পরে বৃষ্টির টাইম, পড়তে গিয়েছি, পড়ে ফিরছি, এত বৃষ্টি পড়ছে, মাকে বলছি মা তোমাকে বেরোতে হবে না, আমি ঠিক ঘুরে চলে আসবো। মা আমাকে কিন্তু বারবার সতর্ক করছে, দেখ তুই এই রাস্তা দিয়ে কিন্তু আসবি না। আমি ঠিক আছে আসবো না, আমি অন্য রাস্তা দিয়ে আসবো, কিন্তু তুমি বৃষ্টিতে বেরোবে না, প্রচন্ড মেঘ ডাকছে। তো মা বললো ঠিক আছে তুই তাহলে আয়, অসুবিধা নেই, তবুও আমি বাড়ি থেকে বেরিয়ে দাঁড়াবো। তো মা বেরিয়ে দাঁড়িয়েছে, আমি কি করেছি, বলছে বলুক আমি এই রাস্তা দিয়ে যাবো, আমার শর্টকাট হয়, আমি যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবো, বৃষ্টির মৌসুম। ভালো করে মন দিয়ে জায়গাটা শুনবে, জাস্ট ছাতাটা ধরে আমি এগোচ্ছি, পিঠে ব্যাগ, হ্যাঁ, আর রেনকোটটা এমন ভাবে পড়া, মানে ব্যাগটা সমেত রেনকোট পড়া, না ভিজে যাবে। রেনকোটও রয়েছে, ছাতাও রয়েছে। হ্যাঁ, প্রচুর বৃষ্টি পড়ছে, তো প্রচুর হিউজ বৃষ্টি পড়ছে। এবার আসছি আমি, গলিটা দিয়ে জাস্ট ঢুকলাম, জঙ্গলে রাস্তাটা জাস্ট পা রেখেছি, ঠিক আছে। আর তখন না অর্ধেক জঙ্গল কেটে একটা বাড়ি প্লট উঠেছে, মানে যাদের জমি তারা আর একটা প্লট বিক্রি করে দিয়েছে, যাদের থেকে আমরা কিনেছি ওদেরই প্লট পুরোটা। তুমি বিশ্বাস করতে পারবে না, আমি বুঝতে পারছি আমার কাঁধে কারুর হাত ওই বৃষ্টির মধ্যে। হ্যাঁ, আমি না ঘাড় ঘোরাতে পারছি না তাকে দেখতে পাচ্ছি। এবার রেনকোট পরা অবস্থায় তুমি যদি ঘোরাও, তোমাকে প্রপার ঘুরতে হবে, নইলে কিন্তু তুমি দেখতে পাবে না পিছনে মানুষটাকে। হ্যাঁ, তো আমি ঘাড় ঘোরাবার চেষ্টা করছি, আমি ঘোরাতে পারছি না, প্রাণপণের চেষ্টা করছি, কিছুতে আমি ঘোরাতে পারছি না। পরিষ্কার দুটো হাত দিয়ে আমার কাঁধে কেউ প্রেসার করছে, আর ব্যাগটা না বিবস, দুটো খাতা দুটো বই, বায়োলজি পড়তে গেছি, ব্যাগটা এত ভারী, মনে হচ্ছে এইমাত্র আমার কাঁধটা ছিঁড়ে পড়ে যাবে, আমি আর সহ্য করতে পারছি না। এবার আমি তো খুব ভয় পাচ্ছি, মানে এই কি হচ্ছে আমার সাথে, এটা আমি তো রাস্তা, আমি একটু পার করতে পারছি না আমি কিছুতেই। মাকে যে জোরে চিৎকার করে ওখান থেকে ডাকবো, এত বৃষ্টি পড়ছে, মাও তো শুনতে পাবে না। কোন রকম মানে ভগবানের নাম নিয়ে কোন রকম এগোচ্ছি, আমি যাই হয়ে যাক আমি পিছনে তাকাবো না। দিয়ে এগিয়ে গিয়ে মানে যখনই আমার বাড়িটার সামনেটা চলে এলাম, বুঝতে পারলাম আমার ঘাড়ের পিঠের ভারটা কমে গেল। দিয়ে ঘরে এসছি, চুপ, মাকে কিচ্ছু বলিনি, আমি চুপ করে বসে আছি। মা এসে বলছে হ্যাঁ রে, কি হয়েছে, চুপ মানে এখন চুপ করে আছিস কেন? আমি প্রচন্ড টকেটিভ। মা বলছে এত টকেটিভ তাও তুই চুপ করে বসে আছিস, কি ব্যাপার বলতো, বকা টকা খেয়েছিস না পড়া করিসনি কোনটা? আমি না কিছু হয়নি, না কিছু তো হয়েছে, মায়ের মন যা হয়। এইবার আমার ঠাম্মাকে বলছে ভয়টা পেয়েছি না, কিভাবে চুপ করে আছে। এবার ঠাকুমা না ঝাড়তে পারে, বলে না ঝাড়িয়ে দেওয়া, জল পড়ে দেওয়া, এগুলো জানে। তো ঠাকুমা বলছে তাহলে আজ তো মঙ্গলবার, তাহলে ওকে বার করে নিয়ে আসো, আমি লঙ্কা পোড়া দিচ্ছি। তোমার নিজের ঠাকুমা? হ্যাঁ হ্যাঁ, তো মা ঠাকুমারা করে দেখবে লঙ্কা পোড়া দিয়ে পোড়ায়। তো আমার ঠাকুমা আমাকে ঘরের মধ্যেই বারান্দাতে বসালো, বসে লঙ্কা পোড়া দিল। অদ্ভুত ব্যাপার, 7খানা শুকনো লঙ্কা পুড়ছে, কোনো গন্ধ নেই তার। একটা শুকনো লঙ্কা পুড়লে গোটা মানে ঘর মম করে, 7টা শুকনো লঙ্কা পুড়ছে, কোনো গন্ধ নেই। মা বলছে কিছু তো একটা ব্যাপার হয়েছে ওর সাথে, যাই হোক ঘরে নিয়ে যাও, রাত্রে আর খেতে দিও না। তো আমাকে রাতে খেতে দেয়। পরের দিন থেকে আমার ধুম জ্বর, 7-8 দিন জ্বরে ছিলাম আমি, 7-8 দিন। দিয়ে প্রচুর জ্বর ছিল, তার সাথে মাথা ভার, মাথা তুলতে পারি না। ভালো কথা, তা তো মানে আমি কিন্তু বাড়িতে ঘটনাটা মাকে কিছুই বলিনি, আমি জানি বললে আমাকে আর ওই পড়তেই যেতে দেবে না। এরপর কি হলো, মা কি সন্দেহ করলো জানি না, মা বলছে আমি টিচারকে ফোন করছি, 4-5 জন পড়তাম, যারাই পড়বে বাড়ি এসে পড়বে, মেয়ে রাত্রেবেলা সন্ধ্যেবেলা যাবে না, রাস্তা খারাপ। তো যারা পড়তে আসতো আমাদের বাড়িতে তারা বলতো আমরা এই রাস্তায় কেউ পড়তে আসবো না। আমার টিচার লাস্টে ঠিক করলো মর্নিং এ পড়াবো, ইভিনিং এ আর পড়াবো না। এবার সময়ের সাথে সাথে আস্তে আস্তে প্লট গুলো বিক্রি হয়ে বাড়ি মতো হয়ে গেল, 2টো বাড়ি হয়ে গেল। এবার যাচ্ছি তোমাকে আমি 2012 ঘটনা, আমার মাধ্যমিকের সময় ঘটনা। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, 2012 ঘটনা তোমায় যাচ্ছি। এটা হচ্ছে মেন মানে এগুলো তো সূত্রপাত, এটা ছিল মেন। 2012 সালে আমার মাধ্যমিক দিয়া। তো মাধ্যমিক তুমি জানো আমাদের ফেব্রুয়ারি মার্চে শেষ হয়ে যায়। তো বেশ হালকা গরম, তখন শেষ হয়ে গেছে মাধ্যমিক। এবার আমার স্বভাব হচ্ছে, আমার তার মধ্যে বলে রাখি, আমাদের বাড়িতে এতদিন টিভি আনা হয়নি আমার জন্য, আমি প্রচুর টিভি দেখবো। মা বলছে পড়াশোনা হবে না, টিভি আনবো মাধ্যমিকের পরে। এবার যেদিন আমার লাস্ট পরীক্ষা ছিল সেদিন আমাদের বাড়িতে টিভি এসছে। এবার নতুন টিভি, যাহাতক টিভি এসে, কেবল নেওয়া হয়েছে। এবার কেবল নিলে কি হয়, রাতে রাতে মুভি দেয়, মুভিগুলো দেখতে হবে, কেবল চ্যানেল। এমনি রাত্রেবেলা আমি মুভি দেখি, প্রত্যেকদিন বসে মুভি দেখি। এরকমই একটা দিন আমি বসে মুভি দেখছিলাম।
ভালো কথা মুভি দেখা হয়ে গেছে, রাত্রির 2:20-25 এমনি মুভিটা শেষ হয়েছে। হুম তো আর ওই মানে আমাদের বাড়িতে রাধা গোবিন্দ মন্দির আছে, নারায়ণ শালগ্রাম শিলাটিলা রয়েছে। এইবার রাত্রে আমি বাথরুমে বেরিয়েছি, বাড়ি থেকে মাকে কিছু বলিনি, দরজা খুলেছি নিজে নিজে, আমাদের বাইরে বাথরুম, বাথরুমে এসছি, বাথরুমের পাঁচিলটা দেওয়া, বুঝলে তো? হুম। পাঁচিলের ওই পাশে একজন দাঁড়িয়ে, পাঁচিলের ওই একজন পাশে? ওই পাশে একজন, আচ্ছা। পাঁচিলের কিন্তু হাত দেওয়া নেই কোনোভাবে, ওই পাশে একজন দাঁড়িয়ে, ওই দিকে মুখ করে, আমার দিকে পিছনটা। হুম। আর আমি পরিষ্কার দেখতে পাচ্ছি পিঠের কাছটা পুরো কালো, কুচকুচে কালো, মানে পুড়ে যেরকম চামড়া কালো হয় না, উল্টো দিক করে দাঁড়িয়েছিল তোমার? উল্টো দিক করে, আমার দিকে পেছনটা। আচ্ছা। চুলগুলো হালকা হালকা লাল 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 লাল, হুম হুম পোড়া 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 পোড়া, একটা গন্ধ বেরোচ্ছে আঁশটান। হুম তো আমি না ভাবছি কি ফুল চোর নাকি, কে এই টাইমে এখানে কে দাঁড়াবে রাত্রেবেলা? আর রাত্রেবেলা কি হচ্ছিল জানো, ইদানিং ভোরবেলাতে সব ফুল চুরি করে নিয়ে চলে যাচ্ছিল। হুম আর ঠাম্মা প্রত্যেকদিন পুজো দিতে গেলে চিৎকার চেঁচামেচি করে। আমার ফুল চোর নাকি, দাঁড়াও তো দেখি। হুম এইবার আমি মানে বাথরুম ছেড়ে বেরিয়েছি, বেরিয়ে অনেকক্ষণ ওনাকে দেখছি যে আমার দিকে ঘুরে কি করে না, দেখছি উনি ঘুরছেন না, ওদিকে গিয়ে ঘুরে দাঁড়িয়ে আছেন। হুম। এবার আমি বলছি, কে আপনি, কে এখানে দাঁড়িয়ে আছেন কেন? দাঁড়ান আমি আসছি। শুধু এই ভালো কথাটা শুনবেন, শুনবে কিন্তু কথাটা, যে দাঁড়ান আমি আসছি। আচ্ছা। এই কথাটা ভীষণ এর মধ্যে আছে, এই পুরো জার্নিটার মধ্যে তুমি পাবে। এই দাঁড়ান আমি আসছি, এটা কিন্তু খুব খারাপ একটা ওয়ার্ড। কিরকম খারাপ ওয়ার্ড? তুমি আত্মাকে আহ্বান জানাচ্ছ। পরে আমি জানতে পেরেছি যে তাকে দাঁড়াতে বলা হচ্ছে এবং তুমি বলছো আমি তার কাছে যাচ্ছি, মানে তুমি তাকে নিজে ইনভাইট করছো, এসো আমার কাছে। আমি বলছি আমার এখন গা কাটা দিচ্ছে। পাঁচিলটার ওই পারে আমি পাঁচিলে উঠেছি, উঠে ওই পারে টপকেছি, তার সামনে গিয়েছি, আমার আর কিছু মনে নেই, কিচ্ছু মনে নেই। আমি জানতে পারছি 6 মাস পর আমার সাথে কি কি ঘটেছে। 6 মাস পর মানে ওই সময়টার পর? ওই সময়টা থেকে 6 মাস পর আমি জানতে পেরেছি আমার সাথে কি কি ঘটেছে। আমি কিচ্ছু জানি না, পুরো ব্ল্যাঙ্ক। যতটা যা শুনেছি সবটাই শুনেছি আমার মায়ের কাছ থেকে শুনেছি, পুরোটা ব্ল্যাঙ্ক। আর আমি যখন চোখ খুলি, মানে আমি যখন জ্ঞানে আসি, শুধু 4টে কথা আমি শুনতে পেয়েছি, সেই 4টে কথা আমি তোমাকে বলবো, পুরোটা শুনতে থাকো, আমি তোমায় আস্তে 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 বলবো। আমি ওখানে যাই হোক 3:30 পৌনে 4টের সময় আমার মা উঠে দেখছে আমি পাশে নেই। মা বললো কেমন হলো, কোথায় গেল? মা নেমেছে, যথারীতি বাথরুম যায়, একটা মানুষ অমনি বাথরুম উঠেছে। মা খুঁজছে জাস্ট মেয়ে কোথায় গেল, মেয়ে, মা পুরো পাগলের মতো খুঁজছে। মা এদিক ওদিক খুঁজে দেখছে আমি পাঁচিলের গায়ে হেলান দিয়ে শুয়ে আছি। আচ্ছা আচ্ছা। চোখটা বন্ধ। আমার মা প্রচুর ভয় পেয়ে গেছে, এখানে শুয়ে আছে কেন? জল টল দিয়েছে। আমি মায়ের দিকে নাকি তাকিয়েছি, খুব কটমট ভাবে তাকিয়েছি, খুব তীক্ষ্ণ ভাবে। মা জিজ্ঞাসা করেছে এখানে শুয়ে আছিস কেন, এখানে বসে আছিস কেন? শুধু আমি বলেছি গরম লাগছিল, একটাই ওয়ার্ড বলেছি, গরম লাগছিল। আচ্ছা আচ্ছা। মা বলছে মার্চ মাসের টাইম, এত গরম পড়েনি, তোর গরম লেগে গেল? দোল যায়নি, সব থেকে বড় কথা, তোর গরম লেগে গেল? ঠিক আছে চ ওঠ। আমার মা আমাকে উঠিয়ে নিয়ে ঘরে নিয়ে এসছে, ঘরে নিয়ে এসে ঘরে বসিয়েছে। তা আমার জামা টামায় না কাদা ভর্তি। তো মা, মানে যেহেতু বাথরুমের পাশে দেওয়াল, স্বাভাবিক বুঝো জল, তো মা আমার জামা টামা আমাকে ছাড়তে বলছে, আমি দাঁড়িয়ে আছি। মা বলছে কে, মানে পাগল টাগল হয়ে গেলি নাকি, চুপচাপ দাঁড়িয়ে আছি, জামাটা ছাড়, গোটা জামাটাতে কাদা। মা কি করছে, মানে সকালবেলা ডিউটি বেরোবে, মা এমনি ভোরবেলা 5টার ট্রেন ধরে, প্রচুর পরিমাণে রেগে যাচ্ছে আমার উপর, কথা শুনছিল। মা ঠাস ঠাস করে 2টো দিয়েছে আমার গালে, কোনো রিয়াকশন নেই। মা দেখলো যে একে বলে কিছু হবে না, মা একটা জামা চেঞ্জ করে জামা পরিয়ে দিয়ে আমাকে বসে দিয়ে বললো যে যা পারিস কর। আমি গেলাম, মা আমার মতো বেরিয়ে গেছে সকালে। তো সকালবেলা আমার একটা ডিউটি ছিল, আমাদের টাইমের জল আমাকে একটু খাবার জল ভরে রাখতে হবে, ঠিক আছে? পরের দিন মা মানে তার সেদিন সকালে মা ডিউটি চলে গেছে। মা ইভিনিং এ এসে দেখছে কিচ্ছু কাজ করেন, চুপচাপ সেই অবস্থায় সেরকম ভাবে বসে আছি, যেমন খাবার ঢাকা দেবো অমনি খাবার ঢাকা দেওয়া আছে। খাওন কোনো খাবার কেন, কিছুই করিনি, কারোর সাথে কথা বলিনি, চান করিনি, বাথরুম যাইনি, স্টিল না ওখানে বসে। মা বলে আচ্ছা করছিস তো তুই, তো কি হয়েছে বলবি তো? আমি কোনো কথার উত্তর দিচ্ছি না। ঠাকুমাকে মা ডেকে দেখিয়েছে, তখন আমার ঠাকুর দাদু মারা গিয়েছেন, ঠাকুমা শুধু ছিলেন। ঠাকুমাকে বলছে যে মা দেখুন না ও কেমন করছে, কথাই বলছে না কালকে থেকে।
ঠাম্মা বলে তাহলে দেখো আবার কোনো হাওয়া টাওয়া লেগে কিনা ঝাড়ি। ঠাম্মা কিন্তু জানে যে জায়গাটা খারাপ। ঠাম্মাকে বলছে কালকে রাতে একা একা বাথরুম গেছে, তারপর থেকে কথা বলছে না। ঠাম্মার না কেন ওটা সন্দেহ হয়েছে। ঠাম্মা বলে ঠিক আছে আমি ছাড়িয়ে দেবো। ঠাম্মা যাহাতক লঙ্কাটা আমার সামনে নিয়েছে, ঠাম্মার নাকি আমি হাতটা ধরেছি এমনি ভাবে, যেরকম ধরে না সামনে, আচ্ছা ধরে বলছি এটা আমাকে দেবে না। ঠাম্মা বলছে কেন, আমি ঝাড়িয়ে দিই আয়। আমি নাকি বলেছি না এটা আমার গায়ে ঠেকাবে না, আর ঠেকালে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, বাড়ি থেকে চলে যাবো। ঠাম্মা বলছে এরকম করছে কেন। এই এক ধরনের দাঁতন ডাল হয়, জানি না তুমি জানো কিনা, সেই কচা গাছের ডাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা তুলে নিয়ে এসছে ঠাম্মা, যে না শুকনো লঙ্কা দিতে দিচ্ছে না, তাহলে এটা দিয়ে একটু ঝাড়েন। গঙ্গা জল নিয়ে এসছে। ঠাম্মাকে একটা জঘন্য ভাষায় গালি দিয়েছিলেন, দিয়ে বলছে গায়ে, হ্যাঁ গালাগালি করেছি জঘন্য ভাষায়। দিয়ে বলছে ওই জল যদি গায়ে লেগেছে তোর গোটা বংশ আমি নিবংশ করে দেবো। আচ্ছা, ঠাম্মার তো এইবার একটু ভয় করছে যে কেন এমনি করে বলছে। ঠাম্মা কোনো কথা শোনেনি। ঠাম্মার নারায়ণের সানের জল এনে আমার মাথায় ঢেলে দিচ্ছে। আর তেমনি চিৎকার আমার, প্রচন্ড পরিমাণে চিল্লাচ্ছে, আমার গায়ে দিলি কেন বল, দিলি কেন। ঠাম্মা বলছে যাই হোক একটুখানি কেমন করছে। ঠাম্মা বলে হাওয়া লেগে গেছে, বাজে হাওয়া লেগে গেছে, ঠিক আছে ঘরে রাখো। তখনও কিন্তু জানে না যে আমার উপর তার ভর রয়েছে। যাই হোক আমাকে রুমে নিয়ে গেছে মা, রুমে নিয়ে গিয়ে খাবার খাইছে, খেয়েছি। অদ্ভুত ব্যাপার, যে রান্নাটা সকালে আমি খাইনি সেই রান্নাটা মানে সকাল আর রাত্রের রান্না আমি একা বসে খেয়ে নিয়েছি। আমার মা খাওয়াচ্ছে আমি খেয়ে যাচ্ছি, আমার মা কিন্তু একবার বলেনি খেতে দেবো না। মা মেখে মেখে দিচ্ছে, আমি টোটালি খেয়ে যাচ্ছি সম্পূর্ণটা। খেয়ে মা বলছে শুয়ে পড়। শুয়ে তো পড়েছি। মা 4টের সময় উঠে দেখছে আমি আবার নেই। হাত দিচ্ছে বিছানাতে, দেখছে নেই। মা বলে কেমন হলো, বেড সুইচ জ্বালিয়েছে, দেখছি আমি আবার নেই। মা আবার বেরিয়েছে, কোথায় গেল কোথায় গেল, দেখছি আবার ওই পাঁচিলের ধারে ওভাবেই বসে আছি। ওকে ওকে, তুমি ব্যাপারটা বুঝতে পারছো, আমি রেগুলার রাত্রেবেলা বেরিয়ে যাচ্ছি, সেম জায়গাটাতে, সেম জায়গায় বসে আছি। মা আবার ওখান থেকে আমাকে টেনে নিয়ে এলো, এনে বলছে তুই এখানটা আসছিস কেন বারবার। আমি একটাই কথা বলছি, আমার গরম লাগছে, আমার ওখানে গেলে ঠান্ডা লাগে, আমি একটু শান্তি পাই, আমার গোটা গা জ্বলে যাচ্ছে। মা বলছে গোটা গা জ্বলে যাচ্ছে, এত গরম তো পড়েনি। আর আমাদের ঘরে ফ্যান চলছে, নিচে স্ট্যান্ড পাখা চলছে। মা বলে এত গরম তো পড়েনি রে যে তোর গোটা গা জ্বলবে। কিন্তু আমি বারবারই বলছি আমার গোটা শরীরটা জ্বলছে, মা আমাকে বাঁচাও, আমার গোটা শরীরটা জ্বলছে। ভালো কথা, মা ব্যাপারটা মানে মা খুব কষ্ট পাচ্ছে যে কি হলো, মানে এরকম এরকম কেন করছে। ভালো কথা, এবার মানে মায়েদের সেই মাদের সার্কেল হয় না, তো মা সবাইকে বলছে জানো এরকম অদ্ভুত বিহেভিয়ার করছে। বলছে কি ওই বাড়ি বসে বসে সিনেমা দেখে দেখে মাথাটা গেছে, একটা কাজ করো, ওই দেখবে 11-12 ইংলিশ বাংলা পড়তে দিয়ে দেওয়া হয় অন্য জায়গায়। এইবার বলছে ওকে টিউশনে পাঠিয়ে দাও, কি হবে। টিউশনে যেতাম না, মা পাঠ মানে দিয়ে আসতো, আমি টিউশনে যাব না, আমি কারোর সাথে কথা বলবো না। আমার বেস্ট ফ্রেন্ড পল্লবী, যে আমার সব থেকে কাছের বন্ধু, যাকে আমি সব শেয়ার করি, সে বাড়িতে আসলে তার সাথে আমি কথা বলতাম না, অদ্ভুত বিহেভিয়ার করতাম তার সাথে। আসলে পরে তার সাথে কথা, সে আমাকে মানে জাস্ট ধরে কাঁদে, তুই আমার সাথে কেন এমনি করছিস। আমি কোনো উত্তর নেই, মুখটা ঘুরিয়ে নিতাম। তো টিউশনে দিয়ে আসতো মা, টিউশনে গিয়ে নাকি একটা মুখ থেকে উচ্চারণ করতাম না, একটা পেন ছুয়াতাম না খাতায়। আর লিখলে মানে আমাকে যদি জবরদস্তি করা হতো, আমি ব্যাগপত্র গুটিয়ে বেরিয়ে চলে আসতাম। তো আমার মানে যে টিচার, সে বললো ওকে একটা সাইকোলজি দেখাও, আমার মনে হচ্ছে মাথাটা কোনোভাবে গন্ডগোল হয়েছে, কোনো রকম কিছু দেখেছে বা কিছু প্রেশার হয়েছে। একটা 14-15 বছরের মেয়ে কেমন থাকবে, চুড়িদার টুড়িদার সবসময় মানে যাই পড়ুক প্রপার ভাবে থাকবে তো, টিপটপ টিপটপ। আমি আমার পেছন থেকে পুরো চেন খোলা থাকতো, আমার কোনো হুঁশ নেই, কোনো হুঁশ নেই যে আমি একটা মেয়ে, আমাকে একটু বুঝে শুনে থাকতে হবে, কোনো হুঁশ নেই আমার। আমি ওইভাবেই হেঁটে চলে যাচ্ছি, হঠাৎ করে ওড়না উড়ে চলে গেল রাস্তায়, আমার কোনো হুঁশ নেই। আমাকে অন্য লোক এনে ওড়না কুড়িয়ে দিয়ে যাচ্ছে, আমার মায়ের হাতে ওড়না পড়ে গেছে রাস্তায়। প্রচুর মারও খেয়েছি আমি মায়ের কাছে, কেন এমনি করছি। মা তো বুঝতে পারছে না আমার সাথে কি ঘটছে। অদ্ভুত ব্যাপার, প্রত্যেকদিন 4:30 সময় আমার মা ওখান থেকে আমাকে তুলে আনতো, আর আমি ওখানেই বসে থাকতাম গিয়ে। দরজা ফরজা বন্ধ থাকলেও দরজা খুলে চলে যেত। মা এমনও হয়েছে, মা চাবিটা নিজের বালিশের তলায় লুকিয়ে রেখে দিয়েছে, মা ঘুম থেকে উঠেছি তালাটা খোলা, কিন্তু চাবিটা আমার বিছানার তলায়। ওকে ওকে, এইবার এরকম সিচুয়েশন ঘটতে থাকছে। তো একদিন দুপুরবেলা ঠাম্মার বারান্দাটা আছে, আমি ওখানটাতে বসে আছি চুপ করে, মাথাটা নিচু করে হেড ডাউন করে বসে আছি। ঠাম্মা বলছে, আমার বাড়ি ডাকনাম ঝিমি, বলছে ঝিমি তুই কেন এমনি করছিস, কি হয়েছে।
কিছু খাবি, কিছু খেতে ইচ্ছা করছে, খাবার ঠিকঠাক করে খাচ্ছি না। আর অদ্ভুত ব্যাপার, আমার ওজনটা না 30 কিলো হয়ে গেছে, কত ছিল আগে? মোটামুটি 55। প্রায় অর্ধেক হয়ে গেছে। আর প্রচুর খাচ্ছি, খাওয়ার কোথায় যাচ্ছে কিন্তু কেউ জানে না। খাচ্ছ কিন্তু ওজন কমে যাচ্ছে। ওজন কমে যাচ্ছে আমার। এবার কিছু খাবি, আমি ধারকাত করে বলেছি হ্যাঁ। এবার আমাদের ওখানে একজন চাচা আছে আইসক্রিম বিক্রি করে, আম্মা বলছে আইসক্রিম ভালো খায়, আইসক্রিমই এনে দিই। মা আইসক্রিম কিনতে গেছে, চাচা না আমার চোখের দিকে খুব করে চাকিয়ে বলছে আমি আইসক্রিম বিক্রি করবো না। আম্মা বলে অদ্ভুত ব্যাপার, তুমি আইসক্রিম বিক্রি করতে এসছো, আইসক্রিম বিক্রি করবো? বলে এই মেয়েকে আমি কিছু বিক্রি করবো না। বলছে কেন? একটা মূল টাইপের জিনিস দিয়ে বলছে যাও ওকে এটা মুখে দিয়েছো। বলছে কি ইয়ার কি করছো, কি খাওয়াবে বলো? বলছে তুমি যাও না, ওর কাছে যদি তুমি এটা মুখে দিয়াতে পারো তো আমি আইসক্রিম বিক্রি করে দিয়ে যাব। আমার ঠাকুমা বলছে কেন, আমি আমার নাতনিকে তুমি কি না কি দিচ্ছ আমি কেন দেবো মুখে? তুমি ওর সামনেই নিয়ে যাও না। যাহা তো আমার সামনে নিয়ে এসছে, আমার ঠাম্মাকে ধরে আমি গুরু বারান্দা থেকে তুলে ছুড়ে ফেলে দিয়েছি। হাতটা ধরে, মানে যে হাতে আছে সেই হাতে না, কিন্তু অপোজিট হাতে ধরে ছুঁড়ে ফেলে দিয়েছি। ঠাম্মা তো সে পড়ে গিয়ে কোমরে টোমরে লেগে বিচ্ছিরি অবস্থা। চাচা না দেখছে আমি ঠাম্মাকে ফেলে দিয়েছি, চাচা আমাদের বাড়িতে ঢুকছেন না, না আমি বাড়িতে ঢুকবো না। উনি একজন মৌলবী, পরে জানা গিয়েছিল। তো ঠাকুমাকে করেছে কোন রকম টেনে টুনেও পড়ে গেলাম করে চিৎকার করছে। তো পাশের ঘরে আমার কাকা কাকি বোন থাকে, কাকিও স্কুলে চাকরি করেন, কাকা ছিল না, বোন ছিল, স্কুল ছুটি ছিল, বোন বেরিয়ে এসে উঠিয়েছে। বোন আমাকে বলছে তুই এমনি করছিস কেন, ঠাম্মাকে ফেলে দিলি, দেখতো কত লাগলো। আমি কোনো কথার জবাব নেই, মুখটা ঘুরিয়ে বসে আছি চুপ করে। বোন এসে ঠাম্মাকে জল টল দিয়েছে। এবার চাচাটাকে বলছে কি, চাচাটা আমার বোনকে দেখেছে, বোন না যেতে সাহস পাচ্ছে না, বলছে এসোই না। তা গেছে, গিয়ে বলছে কি এই মেয়েকে জিনে ভর করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মেয়েকে জিনে ভর করেছে। কি কোনো মানে ওর ভাষায় বলছে কোনো ভালো জায়গায় নিয়ে যাও আল্লাহর দরবারে, সেখানে নিয়ে গিয়ে বার করো, নইলে এ 2 মাসের মধ্যে মরে যাবে। ওকে ওকে, পরিষ্কার বলে দিল যে 2 মাসের মধ্যে মরে যাবে, এর মৃত্যু যোগ চলছে। তো আমার বোন বলছে তাহলে উপায় কি করবো এখন? ও অতটা সিরিয়াস ভাবে নিচ্ছে না, নর্মালি ভাবে তাহলে উপায় কি করবো? বলছে আমি কি জানি, আমি এর ধারে কাছে যেতে পারবো না, এত শক্তি আমার আল্লাহ আমায় দেয় নাই। ওকে ওকে, ওকে যে কোনো জায়গায় তুমি নিয়ে যাও। ভালো কথা। তো আমার বোন বলছে পাগল না ছাগল, উল্টো পাল্টা কথাবার্তা বলছে, যে মেয়েটা খাচ্ছে দাচ্ছে ঘুরে বেড়াচ্ছে সে মেয়েটাকে মানে জিন মানে কি ভূত টুত ধরেছে, সব হতে পারে? কখনো কখনো না। বোন ব্যাপারটা ক্যাজুয়ালি নিয়েছে। তো আমার কাকি আসতে বোন কথাটা বলেছে যে এরম এরম ব্যাপার, জানো দিদিকে এমনি এমনি বলছি। তা কাকিও সায়েন্স স্টুডেন্ট, কাকি বলে আবার ভূত, মানে ব্যাপারটা মাথা থেকে আউট হয়ে গেছে। হ্যাঁ নেয়নি ব্যাপারটা, ভূত টুত তোমার হয় নাকি, সব হাসাহাসি হয়েছে ঘরে একটা। বলে দেখো কোন রকম কোনো প্রবলেম হয়েছে, ওকে একটা ভালো ডক্টর দেখালে ঠিক হয়ে যাবে। ভালো কথা, কিন্তু প্রত্যেকদিন আমার মা কিন্তু আমার ওখান থেকে তুলে আনছে রেগুলার, মানে যাওয়াটা চলছেই তোমার? হ্যাঁ রেগুলার আমাকে ওখান থেকে আমার মা তুলে নিয়ে আসছে, ওই পাঁচিলের ধারটা থেকে। এইবার নীল পুজোর দিন তোমাকে একটা ঘটনা বলি। নীল পুজোর দিন মাঠে সব বন্ধু বান্ধব গেছে, তো মা বলছে ঘরে বসে কি করবি, চ। তো আমি কিছুতে যাবো না, মা বলছে মন্দিরে যেতে বলে, মন্দিরের সামনে মাঠে বসিস আমি পুজো দেবো। ভালো কথা, মন্দিরের সামনে জোর জবরদস্তি নিয়ে গেছে। তুমি বিশ্বাস করো, যেদিকে পুজো হচ্ছে সেদিকে আমি পিছন দিয়ে বসেছি, আচ্ছা মাঠে বসে আছি। এইবার আমাদের মধ্যে একটা বন্ধু আছে, ওটা মানি, প্রচন্ড মোটা সোটা। তো ও বলছে কি রে তোকে নাকি শুনলাম ভূতে টুতে ধরেছে, তাই নাকি? সত্যি? ইয়ার কি মারছে আমার সাথে। আমি ওর কথার কোনো জবাব দিচ্ছি না, শুধু ওকে মুখ তুলে বললাম ইয়ার কি মারিস না, অসম্মান করিস না। বলছি বাবা তোর আবার সম্মান? আমাকে নানা রকম ভাবে ইয়ার কি মারছে আমাদের সাথে, বন্ধু বান্ধবদের মধ্যে যেরকম, হ্যাঁ যেরকম হয় বন্ধুদের ক্যাজুয়ালি। বুবাই বলে একজন বন্ধু ছিল, ও আমাকে একটু মনে মনে লাইক করতো, ঠিক আছে। ও আমার কাছে এসে দিকে তোর কি হয়েছে রে, কেন এমনি করছিস? তা আমি ওকে বললাম তুই আমার থেকে দূরে থাক। কেন জানি না ওকে আমি কথাটা বলেছি। তো ভালো কথা, এগুলো কিন্তু আমার মা মানে তুমিও তাকে লাইক করতে? না, মানে ও মনে মনে আমাকে একটু লাইক করতো, পরে জানতে পেরেছিলাম। তাও আমি যখন এইচএস দিচ্ছি তখন জানতে পেরেছিলাম, ঠিক আছে। তো একটু মনে মনে লাইক। দূরে থাকার ব্যাপারটার জন্য আমি জিজ্ঞেস করলাম। দূরে থাক মানে নর্মালি বললাম ওকে আমি, তোমার থেকে দূরে থাক। কেন বলেছি আমি নিজেও জানি না, আর আমি বলেছি সেটাও আমি জানি না, আমি এটা ওর মুখ থেকে শুনেছি। আচ্ছা আচ্ছা, তো ও বলছে আমার থেকে দূরে থাক। তো বললো তোর থেকে তো আমি দূরেই থাকি, তোর বাড়ি থেকে কত দূর বাড়ি,
এমনি করে মজা করলো, ভালো কথা। তো মানিক খুব ইয়ার্কি মারছে, গায়ে না ঠাস ঠাস করে মারে না, অমনি ভাবে মারছে। আর আমি বলছি আমার গায়ে হাত দিস না, আমার গা জ্বালা করছে, আমার গায়ে হাত দিস না, আমার গা জ্বালা করছে। ওকে আমি 3-4 বার করে টুকছি, ও কোনো কথা বলছে না। তুমি ভাবতে পারবে না, ইয়া মোটা ইয়া লম্বা, মানে ও যে মাধ্যমিক স্টুডেন্ট কেউ বলতো না, ভাবতো যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে। ওকে এক Okay. হাতে বা হাতে তুলে শাটাং আমার সামনে এনে ফেলেছি উল্টো করে। ও পুরো দূরে ছিটকে পড়েছে, পড়ে না আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে, এটা কি হলো আমার সাথে। আর তোমার তখন ওজন কমে গেছে অনেক। ওজন, হ্যাঁ 30 কিলোরও কম আমার ওজন, মানে একেবারে রুগ্ন রোগা বলে না সেটা হয়ে গেছে, মানে হুম। ধাক্কা মারলে পড়ে যাবো এমন এমন একটা তো সিচুয়েশন। তোমার এতটা ওয়েট লুজ হয়ে যাচ্ছে, তোমার মা কিছু বলেননি? মা মা একটু সন্দেহ করছে, কিন্তু সত্যি বলতে কি দেখো, বাবা থাকতেন না, মা বাড়ি ঘর বাজার না, স্কুল ডক্টরের কাছে নিয়ে যায়নি নাকি? এত সামলে মা এতটা ভাবে লক্ষ্য করেনি। শুধু মা দেখতো আমি গরম লাগছে বলে বাইরে চলে আসতাম, মানে একদমই রুমে থাকতে চাইতাম না, হুম। ঠিক আছে। এইবার মা এতটা মানে মা বুঝতে পেরেও কিছু করতে পারছে না, যে যাবে সময়টা মা পাচ্ছে না আমাকে নিয়ে। আমার সানডে ছুটি, আর সানডে আমার প্রচুর কাজ থাকতো। হ্যাঁ, মানে মা- এটা হয় যে হ্যাঁ এতটা হ্যাঁ, মানে- খাচ্ছে, ঠিক আছে, এখন হয়তো হ্যাঁ, একটু রোগা খাচ্ছে হচ্ছে। তো। আর সত্যি কথা বলতে অনেকে বলে না কৃমির জন্য রোগা হচ্ছে, একটা কথা ওঠে না, সে মানে একটু গ্রাম বাংলার দিক থেকে হুম, তো হুম, অমনি হয়, মেয়েরা কোনো সময় রোগা হয়ে যায়, দেখতে এই মেয়েটাই যখন বিয়ে হবে মোটা হয়ে যাবে, এরকম সিচুয়েশন শুনতে খুব হয়েছে মা। একটা মানে মানে একটু লাইটলি নিয়েছেন, হ্যাঁ, ব্যাপারটা খুব লাইটলি নিয়েছে। বাট ওই রাতে চলে যাচ্ছ। হ্যাঁ, আমি কিন্তু রাতে প্রত্যেক রাতে বেরোই, এমন নয় একটা সিঙ্গেল রাত আমার মানে ভেতরে আসতে দেয়নি। তারপর মানিককে তুমি ফেলে দিলে, তারপর কি হলো? মানিককে তো ফেলে দিলাম, এবার ওনা দূরে সরে, ও দূরে চলে গেছে। ও মানে আমার আমার কাছে আসছে না, ভয় থরথর করে কাঁপছে। ও তো বিশ্বাস করে নিয়েছে কিছু একটা আছে, হুম, ও আর হুম, আমার হুম, কাছে আসছে না। ও তখন বুবাই আমাকে পেছন থেকে গিয়ে ধরেছে, আই কি হয়েছে তোর, তোকে অমনি ভাবে ফেলি কেন? ও না ক্যাজুয়ালি কথা বলছে, মানে কিছু হয়নি এমন একটা ভান করছে। চ তোকে এক জায়গায় নিয়ে যাবো। কোথায় নিয়ে যাবি? চ না, তোকে এক জায়গায় নিয়ে যাবো। হুম, বল তো কোথায় নিয়ে যাবি, আগে তো চ, তবে দেখতে পাবি। চ না, ভালো জায়গায় নিয়ে যাবো, চ না একটা জঙ্গলে নিয়ে যাবো, চ হেভি জায়গা। যাহা তো জঙ্গল বলেছে, আমি খুব মাথায় নিয়েছি ব্যাপারটা। হ্যাঁ ঠিক আছে চ, অসুবিধা নেই। ওর সাথে সাইকেলে উঠেছি আমি। হুম, প্রথমে উঠতে চাইছিলাম না, ও কি করেছে, তুই আমার সামনে বস। না আমি সামনে বসবো না, বস না সামনে। ও আমাকে চেপে ধরেছে, হুম, হুম, আর 3-4টে বন্ধুকে বলেছে তোরা সাইকেল নিয়ে আমার পিছনে থাকবি, কোনোভাবে হুম, আমার পেছন থেকে যাবি না, যাবি তো মার খাবি। আমার মাকে ও বলছে কাকিমা আপনি একটা কাজ করুন, ওকে আমি এক জায়গায় নিয়ে যাচ্ছি, আপনি মানিকের সাইকেলে বসে সেখানে আসুন। কোথায় নিয়ে যাচ্ছি আমাকে জিজ্ঞাসা করবেন না। তো আচ্ছা। মানিক বলে যাকে মানে ফেলে নীল দিয়েছিলাম, পুজোর দিন হচ্ছে এটা, তাই তো? নীল পুজোর দিন মানিক বলে যাকে ফেলে দিয়েছিলাম তাকে সাইকেল, সে তো আমার মাকে সাইকেল বসাতেও ভয় করছে, হুম, স্বাভাবিক, সে অত জোরে তাকে আমি ফেলেছি। হুম, সে মোটামুটি সাইকেলে বসে আমার মাকে নিয়ে এলো। হুম, মনসা বাড়ি কোনো আমাদের মানে বাড়ি আছে, ঠাকুর বাড়ি। আচ্ছা। যখন এই বাড়ির সামনে নিয়ে গেছে, আমি বুবাইকে এক চর টেনে, তুই আমাকে এখানে নিয়ে এলি কেন, আমি ঢুকবো না। বলছে তোকে তো ঢুকতে হবে, পৃথিবীর কোনো শক্তি নেই তোকে এখান থেকে এখানে নিয়ে যেতে পারবে। 3-4জন মিলে চেপে ধরে, ভাববো আমি 30 কিলো 29 কিলো ওয়েটের মেয়েকে এতগুলো লোক ধরে রাখতে পারছে না, টেনে টেনে ঝাটকি ঝাটকি ফেলে দিচ্ছি। আচ্ছা। চেপে ধরে আমাকে মনসা বাড়িতে ঢুকিয়েছে। এবার যে যিনি আছেন পূজারি, উনি একজন মহিলা, হুম, তিনি বেরিয়ে বলছে ওরে বাবা এই তো মারাত্মক জিনিস, আমি কিছু করতে পারবো না, আমি খুব জোর হলে ওকে বেঁধে রাখতে পারি, কিন্তু এর থেকে বেশি আমার দ্বারা কিচ্ছু হবে না। আচ্ছা, মানে আচ্ছা। মানে বিশাল বড় জিনিস আছে, 1-2 বছরের জিনিস না, বহু বছরের জিনিস আছে ওর শরীরে, এ আমি পারবো না। মানে বহু বছর ধরে উনি নাকি মানে থাকতে থাকতে হয় না, আমার খুব শক্তিশালী হয়ে যায়, সেই হুম, ধরনের হুম, আত্মা আছে, হুম, কিছু করতে পারবো না আমি এটাকে। যাই হোক, বলছে তাহলে কি মা বলছে আমি কি করবো, এখনো তো রাতে রাতে বেরিয়ে যাচ্ছে। বলে আমার মাকে উল্টে উনি বলছেন আপনি কি পাগল মহিলা, ও রাতে রাতে বেরিয়ে যাচ্ছে, আপনি আজকে এসে বলছেন, আপনার তো উচিত ছিল আরো আগে নিয়ে আসা, আরো আগে নিয়ে আসলে যেটুকু করতে পারতাম, এখন আমি কিছু করতে পারবো না একে, এর সূত্রপাত কোথা থেকে আমাকে জানতে হবে। মা বলছে আমি কি করে জানবো এই সূত্রপাত কোথা থেকে, কে আছে আমি তো তাই তো জানি না। তো উনি কি করেছেন, বলছেন তেমাথা রাস্তায় 12:30টার পর একে চান করাতে হবে, এরকম কিছু একটা রিচুয়াল। হুম, মা বলছে তেমাথা রাস্তা, ঠিক আছে আমাদের বাড়ির ওখানেই আছে। বলে না তোমাদের বাড়ি না, এই এই মোড়ে হবে, এই ওনাদের ওখানে একটা মোড় আছে, তেমাথা মোড়, সেইখানে। তো ভালো কথা, জল টল নিয়ে গেছে, 3-4জন চেপে বেঁধে রেখে দিয়েছে, আমাকে রাখতে পারছে না। আমার বন্ধুগুলো ভীষণ সাপোর্ট করেছে। ও চান করাচ্ছে, মাথা ধোয়ালে কেমনি জল বেরোয়, নর্মাল জল বেরোয়, হুম। তাই তো আমার লাল জল বেরোচ্ছে, লাল জল? লাল। মাথাটা ধোয়া হচ্ছে যখন, চুলের ডগা থেকে টপ 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 করে লাল জল বেরোচ্ছে। ওকে, জাস্ট ভাবো একবার, জাস্ট ভাবো।
বলছে যে আছে অসম্ভব, তাকে আমি পারবো না, তুমি আরো বড় কারোর কাছে যাও, গিয়ে দেখো। হুম। নয়, কি শুনতে পেলাম না? মেয়ে বাঁচবে না, এটা ধরেই নাও। আচ্ছা, তুমি আশা ভুলে যাও, এই বাঁচবে না। চন্দ্র সূর্য যদি সত্যি হয়, এ মেয়েও নিয়ে চলে যাবে, কারণ অনেকটা দূর এগিয়ে গেছে, আর এর পিছনে ফিরে থাকার সময় নেই। তুমি দিন গোনো। আমার মাকে বলছে, মা বলে অসম্ভব, পৃথিবীর কোনো শক্তি আমার একটা মাত্র মেয়ে আমি নিয়ে যেতে দেবো না। কান্নাকাটি। আর আমার বাবা তখন আসামে ভালো করে জানবে, ফোনে পাওয়া যায় না, ভীষণ নেটওয়ার্ক প্রবলেম। মা বাবাকে ফোনে অব্দি পাচ্ছে না, এত সিচুয়েশন খারাপ। আমার মামাকে ফোন করেছে, আমার মামা এসছে, মামাকে সমস্ত ঘটনাটা বলেছে। মামা বলছে, তুই আমাকে আগে জানালি না কেন, যখন রাতে রাতে বেরিয়ে যেত। ভালো কথা। মামা বলছে, উপায় একটা আছে। আমার এক পিস্তুত মামা আছে, যিনি বাড়িতে কালী মন্দির তপস্যা করেন। ওনার বাবা ছিল মেন পুরোহিত। উনি একটু ভূত টুত নিয়ে রিসার্চ করতেন, যাকে এখন বাংলা ভালো ভাষায় বলে, কিন্তু জাস্ট ভূত ধরা বলে না, উনি সেই ধরতেন বাংলা ভাষাতে। তো উনি মারা গেছেন, উনি বেঁচে নিন, কিন্তু ওনার ছেলে কিছুটা জানেন মানে 80% জানেন। ভালো কথা। মা বললো, ওকে তো এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব না, ও তো কোনোভাবে মানে ওকে 3-4 জন বেঁধে রাখতে পারছে না। তো মামা বলছে, ঠিক আছে দেখ কি করবি, কিন্তু ওকে ও মানে যিনি পুরোহিত ওকে এসে কাজ করবে না, ওকে নিয়ে যেতে হবে। মা না, আমার মা অত বড়, আমার মায়ের পায়ের, আমার মামা আমার মায়ের থেকে অনেক ছোট। মামার পা ধরে বলছে, আমার মেয়েটাকে বাঁচা, আমি মরে যাবো, না আমাকে নিয়ে চলে যা, আমাকে মেরে ফেল, কিন্তু আমার মেয়েটাকে বাঁচা। মামা বলছে কি, আমি নিয়ে যাবো কি করে, যাকে 3-4 জন আটকে রাখতে পারছে না, তোমাকে ছিটকে ফেলে দেবে গোটা রাস্তা, অত দূর রাস্তায় নিয়ে যাবো একে। মামা বলছে, কিছু একটা করে তুই একে এখান থেকে বার কর। ভালো কথা। তো মামা না আমাকে খাটের মধ্যে হাত পা বেঁধে রেখে দিচ্ছে, আমি বারবার বলছি আমাকে খুলে দাও না, আমার লাগছে। মার না খুব কষ্টও হচ্ছে, কিন্তু আমার মামাকে খুলতে পারছে না, তো খুলতে পারলে ছিটকে দেবো সবাইকে। তো মা বলছে, একটু কষ্ট সহ্য কর, কাল সকালে তোর কষ্ট থাকবে না। বলে, কেন, আমি কাল সকালে একদম চলে যাবো? আমার মাকে বলে, আমার মা হাউমাউ করে কেঁপে উঠেছে কথাটা শুনে, যেটা আমার সাথে কি হচ্ছে আমি পারছি না। মা প্রচন্ড পরিমাণে ঠাকুরকে ডাকছে যে যেভাবে হোক আমার মেয়েটাকে তুমি এভাবে বাঁচিয়ে দাও, এরকম করো না আমার সাথে, আমি নিতে পারবো না, আমার একটা মাত্র মেয়ে। প্রচুর পরিমাণে কান্নাকাটি করছে। তো আমার মামা কি করলো, যে বলছে ঠিক আছে একটা উপায় আছে। মামা কি করলো, মানে পইতে হয়তো ব্রাহ্মণদের জানা থাকবে, পইতে দিয়ে আমাকে বাঁধলো। আর তত আমি চেল্লাচ্ছি, আমাকে জ্বলে গেল, আমাকে ছেড়ে দে, জ্বলে গেল, আমাকে ছেড়ে দে। মামা বলছে, সূত্রপাত যতক্ষণ না জানতে পারবো ততক্ষণ কিছু করতে পারবো না, ততক্ষণ তুই এখানে থাকবি না, ততক্ষণ তুই থাকবি ওর বাড়িতে। মামা এক কথায় তুলে 4 চাকা নিয়ে বেরিয়ে গেল। ভালো কথা। মামার বাড়িতে নিয়ে যাওয়া হলো। মামার বাড়িতে নিয়ে আমি পুরো শান্ত, হাত পা খুলে দিয়েছি, ন্যাচারালি ঘুরে বেড়াচ্ছি, নর্মাল বিহেভিয়ার। মামা বলছে, কিছুই তো হয়নি, এর কি হয়েছে? মামা কিন্তু সবটা বুঝতে পারছে। বলছে, এটা কিছুই তো হয়নি, কি হয়েছে, তোরা শুধু শুধু ভয় পাচ্ছিস। বলছে, জানিস ও এই করেছে, এই করেছে। মামা বলছে, অসম্ভব, তোরা ভুলভাল কথা, মনের ভুল, তোদের কিচ্ছু হয়নি, থাক তাহলে আজকে দিনটা আমার বাড়িতে থাক। না না মামা, আমি থাকবো না, আমি মামা বাড়ি যাবো, মানে আমার মামা বাড়ি যেতে চাইছি। মামা বলছে, কেন রে, এটাও তো তোর মামা বাড়ি, থাক। দিয়ে, না আমি এখানে থাকবো না। কেন থাকবি না? মামা আমার চোখের দিকে তাকে জিজ্ঞেস করছে, কেন থাকবি না? যে আমি থাকবো না বলেছি না। আচ্ছা, আমিও তো বলছি তোকে আমি ছাড়বো না। মামা বলছে, দেখি না তুই কত বড় হয়েছিস, কথাটা বলেছে। দিয়ে মামা বলছে, দেখ, আমার মাকে বলছে, তোর মেয়েকে তুই ভুলে যা, তারপর আমি লাস্টটাই করবো। আত্মা মানে ওর ভেতরে যেটা আছে ভালো আত্মা, আর ওর মানে যে ধরে আছে সে খারাপ আত্মা, দুটো আত্মা, মানে ওর আত্মা আর খারাপ আত্মা। আত্মাতে যুদ্ধ করে যদি তোর মেয়ে তোর নিজের আত্মা জিতে যায়, তাহলে তোর মেয়ে বেঁচে ফিরবে, আর নইলে আমার পক্ষে কিছু করার মানে ক্ষমতা নেই। যা করতে হবে ওকে নিজেকে করতে হবে, যেটুকু করতে হবে ওকে নিজেকে করতে হবে। মা বলল, জানি না তুই যেভাবে পারিস, আমি বলি সেটা তোকে আমি গ্যারান্টি দিতে পারছি না, আমি চেষ্টা করব। তবে এইটুকু বলতে পারি, যে আত্মা আছে তাকে তোর মেয়ে নিজে ডেকেছে, দাঁড়াও আমি আসছি। কথাটা লক্ষ্য করতে বলেছিলাম তোমাকে, আমি মনে করে দেখবে, তোমাকে আমি বলেছিলাম দাঁড়াও আমি আসছি, একদম। হ্যাঁ, তো ওই মানে নিজে ডেকেছে, ও চাইনি। মা বলছে, তাহলে উপায় কি? বলি, যাকে নিজে আহ্বান করেছে, ইনভিটেশন দিয়ে ইনভাইট করেছে, তাকে তো সহজে তাড়ানো সম্ভব না, ও তো নিজে ডেকেছে। বলছে, মা বলছে তো ভুল, মনের ভুলে ডেকেছে।
বলছে আমি চেষ্টা করব। ভালো কথা বলছে, না এটা যজ্ঞ করতে হবে। ভালো কথা, যজ্ঞ হচ্ছে, মন্দিরের ভেতরে যজ্ঞ হচ্ছে। হ্যাঁ, হুম। আমার লেফট হ্যান্ডটা মন্দিরের যে গ্রিলটা আছে, গ্রিলে আটকানো দড়ি আচ্ছা দিয়ে, আচ্ছা। ঠিক আছে। আর মন্দিরের সিঁড়ি একটা নেমে গেছে পুকুরে, আরেকটা হাত আরেকটা পা ওই পুকুরে ফেলা আমার। ভালো করে হুম। বুঝবে, হুম একটা হাত আমার গ্রিলে বাঁধা দড়ি দিয়ে, হুম আর একটা হাত পা পুকুরে ফেলা, হুম। ঠিক আছে। মামা শুধু আমাকে কটা কথা বললো, যে কথাটা তোমাকে আমি প্রথমেই বলেছিলাম, যে আমাকে আমার লাস্ট স্মৃতি এসেছিল ওই জায়গাটা। আমাকে বলছে, দেখ আমি জানি না তুই স্মৃতিতে আছিস কি আছিস না, আমার কথাটা মন দিয়ে শোন। তোকে বলছি, খেয়ালিকে বলছি, নামটা ধরে বলছি, খেয়ালিকে বলছি, মন দিয়ে শোন। তুই আজকে যুদ্ধ করবি, হুম। যে যুদ্ধে তুই জিতবি নয় সে জিতবে। হুম 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 আর আমি আমার মেয়ে ফেরত চাই। হুম। কিভাবে পাবো? তোর কাছে সবকিছু। বাকি যুদ্ধটা তুই করবি, আমি তো করবো ভেতরে যুদ্ধ, তুই করবি বাইরে যুদ্ধ। হুম। সবাইকে বাড়ি পাঠিয়ে দিল। রাত্রি 12টা যজ্ঞ বসেছে মামা, যজ্ঞ চলছে, আমার হাত পা বাঁধা। বিশ্বাস করো, যে হাতটা আমার বাঁধা সেই হাতে আমার ব্যথা লাগছে না। যেই হাতটা পাটা আমার খাটের পাড়ে, সেই হাতে পায়ে আমার অসহ্য যন্ত্রণা করছে। আমি তত কাঁদছি যে আমাকে ছেড়ে দাও। আর আমার মামা, আমার নিজের মামা আর ওই মামা ভিতরে আছে। মামা, এক মামা যজ্ঞ করছে, এক মামা দাঁড়িয়ে আছে। হুম হুম। আর আমার মামাকে বলেছে, চাই দেখবি ওর, যতক্ষণ না আমি বলবো ততক্ষণ ওর হাত খুলবি না। মানে আমি যতক্ষণ না আমার নিজের জ্ঞানে আসবো হুম। ততক্ষণ হাত খুলে দিলে আমাকে নিয়ে চলে যাবে। কনস্ট্যান্ট আমার বলছে, আমার যন্ত্রণা করছে, আমাকে ছাড়ো। গোটা রাত্রিটা হচ্ছে, 3টে তো তাপিয়েছি পুরো, যে আমাকে খুলে দে খুলে দে খুলে দে। 3টে, হুম হুম 3টে, 3:30, 4টের সময় আমার মামা দেখছে যে গ্রিলটাতে আমার বাধা ছিল, এমন ভাবে বাধা ছিল যাতে গ্রিলটা আমি ধরতে পারি। সেই গ্রিলে 5টা আঙুল আমি ধরে নিয়েছি, আর আমার হাতের দড়িটা খুলে দিয়েছে। মানে দড়িটা মামা এসে খুলে দিল। মামা বললো, যাকে দড়িটা খুলে দিয়া। তো মামা বলছে, দড়িটা খুলে দিলে ওকে, মানে ওর ক্ষতি হবে না? বলছে, কিচ্ছু হবে না, ও জ্ঞানে চলে এসছে এইবার। যা, ও মুঠো করে যদি দেয়া, মানে গ্রিলটা ধরে নিয়েছে, তার মানে ও জ্ঞানে চলে এসছে, ওকে আর কেউ নিয়ে যেতে পারবে না, খুলে দে। মামা খুলে দিল। খুলে দেওয়ার পর যত টানছে, আর আমি তত শক্তি দিয়ে আমি মন্দিরের ভেতরে ঢুকছি। আমাকে যত টানছে আমি যত শক্তি দিয়ে মন্দিরের ভেতরে ঢুকছি। আমি মন্দিরের ভেতরে ঢুকলাম, তখন বাজে 4:30 থেকে 4:35। মামা বললো, কেটে গেছে, অসুবিধা আর নেই। আমার হাতে পায়ে আজও অব্দি দাগ, ঠিক আছে। এইবার মামা বলছে, এর উৎস জানতে হবে, উৎস না জানলে আমি এই আত্মা বিসর্জন দিতে পারবো না। এই উৎস আমার মাকে বলছে, তুই খুঁজে নিয়ে আয়। আর ততদিন তোর মেয়ে বাড়ি যাবে না, অন্য কোথাও থাকবে। তো আমাকে আমার মামা বাড়ি মামনি দিয়েছি, ওখানে আমাকে রাখা হলো। ওখানেই ছিলাম। অতটা আমি কিন্তু একটু ভয় পেতাম, মানে অল্পতে ভয় পেয়ে যেতাম। এতটা হাতে পায়ে প্রচন্ড ব্যথা, ওজন কমে গেছে, শরীরে কষ্ট, প্রচুর ভয় পেতাম। মা আমার ঠাকুমাকে জিজ্ঞাসা করলো যে, মা এইখানে কি আছে, সত্যি করে বলুন। ঠাম্মা বলছে, দেখো আমি তো কিছু দেখিনি কোনোদিন। বলছে, আপনি এত কিছু দেখিনি বলছেন, কি আছে আমায় বলুন, নইলে আপনার নাতনিকে বাঁচানো যাবে না। দিয়ে বলছে, দেখো আমরা যাদের থেকে জমি কিনেছিলাম, আমরা লোকের মুখে শুনেছি, তাদের বাড়ি 2টো ছেলে। বড় ছেলের বড় বউটা হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করে সুইসাইড করেছিল, গায়ে আগুন দিয়েছিল, আত্মহত্যা করেছিল। হ্যাঁ। তো এখানে না কি ঘুরে বেড়ায়, অনেকে দেখেছে, ওই জন্য ওই জায়গাটাকে বাজে বলে। হ্যাঁ। আচ্ছা। তো এখানে থাকে সে, এটা তার বাসস্থান, শ্বশুরকুলের বাড়ি, সে এটা ছেড়ে যাবে না, তুমি যতই চেষ্টা করো। মা বলছে, তাহলে উপায় কি? হলো উপায় তোমার ভাইকে অন্য কিছু ভাবতে বলো, কিন্তু এখান থেকে ছেড়ে, যেহেতু তোমার ঠাম্মা একটু জানতো জিনিসগুলো, বলছে এখান ছেড়ে যাবে না, তুমি বৃথা চেষ্টা করবে, কারণ নিজের জায়গা ছেড়ে কেউ যেতে পারে না। তো মামা অনেক চেষ্টা করেছিল। মামা বলেছিল, দেখ এটা আর যাবে না, বলে লাভ নেই, আমি বাড়ি বন্ধন করে দিচ্ছি, তোর মেয়েকে বন্ধন করছি, ওর কোনো প্রবলেম হবে না। প্রবলেম হবে মানে ও বুঝতে পারবে, ফিল করতে পারবে, দেখতে পাবে, কিন্তু কিছু করতে পারবে না। আর ওর ক্ষমতাটা অনেকটা বেড়ে যাবে, বোঝার ক্ষমতাটা, ঠিক আছে। তো আমি এখনো অব্দি ফিল করতে পারি, দেখতে পারি, কিন্তু মানে বুঝতে পারি, মানে আমাকে কিছু করতে পারে না। আমি সবটাই বুঝি, এখানে কিছু চললে আমি বুঝতে পারি যে এটা কিছু চলছে, অ্যাক্টিভিটিস। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি মানে করতে পারি না, তোমার আমাকে কিছু করতে পারে না সেই ক্ষেত্রে। সেভাবে আমাকে বলে না বেঁধে দেওয়া, অমনি এখন আজও অব্দি আমার হাতে দাগ, পায়ে দাগ, 5 আঙুলে।
মানে সেটা এখনো রয়েছে না চলে? দাগ আছে, ওই দাগ আমার কোনদিন যাবে না, বলেই দিয়েছে। আমার হাতে অনেক কাঁটা আছে, কখন নখের কাঁটা বলে না, সেই নখ দিয়ে আঁচড়ানো, সেই কাঁটাও রয়েছে, এখন অব্দি যাবে না, বলেই দিয়েছে। ওগুলো কোনদিন তোমার সঙ্গে সাথী, তুমি যখন জ্বলবে তখন যাবে, ওগুলো থাকবে তোমার সাথে চিরজীবন। কারণ অনেকটা টাইম আমার সাথে সে থেকেছে। আর একটা মানুষ একটা মানে একটা যেই থাকুক, আত্মা একজনের সাথে থাকতে 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 না ভালো লেগে যায় জায়গাটাকে, বলে না ভালোবেসে ফেলে জায়গাটাকে, ভালো লেগে যায়, সহজে ছেড়ে যেতে পারে না। তুমি বলো না, তুমি একটা জায়গায় বাড়ি আছে বাস করছো, তোমাকে যদি বলে এই বাড়ি থেকে ছেড়ে চলে যায়, কষ্ট হবে না বাড়িটার জন্য? সেম থিং, ডেফিনেটলি এটাও তো ওর একটা বাড়ি ছিল, বাস ছিল, থাকতে পারিনি, ওর একটা কষ্ট। হ্যাঁ, ওর কষ্ট হচ্ছে ব্যাপারটা। তো ওই দাগগুলো আমার কোনোদিনও যাবে না, দাগগুলো থেকে যাবে চিরজীবনে। 2017 সালে জানি না, আমাকে বলেছিল যে তোমার আস্তে আস্তে সবকিছু বিয়োগ হবে, মামাই বলে দিয়েছিল। 2017 সালে আমার বাবাকে আমি অ্যাক্সিডেন্টে হারাই। পাটনাতে যেটা বলছিলে? হ্যাঁ, পাটনাতে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট, যেটা হওয়ার কথা না, মর্নিং অ্যাক্সিডেন্ট একদম। বাবাকে আমি হসপিটাল আনতে আনতে একদিন স্টে করে বাবা ডেথ করে। আস্তে আস্তে সমস্ত কিছু বিয়োগ হতে থাকে। ইনফ্যাক্ট আমি যখন বিয়ে হয়, আমি কলকাতাতে কোয়ার্টার কোন জায়গা নিয়ে বলতে পারবো না, যেহেতু সরকারি জায়গা, ঠিক নয়। সেখানে সেই কোয়ার্টারে যখন তখন বাসন পড়ে যেত, গোছা গোছা ঘর থেকে চুল পাওয়া যেত, নানা রকম গন্ধ পাওয়া যেত ঘর থেকে। আমার হাজবেন্ড ফিল করেছে নানা রকম গন্ধ পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা, রিসেন্ট তোমাকে আরেকটা জিনিস বলছি একই সেন্সে। তোমার এই ধরো বছর 2 আগের ঘটনা, দুর্গাপুজোর সময়। ও আমি ঠাকুর দেখে ফিরছি রাতের বেলা, মানে মর্নিং টাইম, 3:30 পৌনে 4টে, ফার্স্ট ট্রেন ঢোকে না, ওরকম ঠাকুর দেখে নেমেছি। হাজবেন্ডও আছে সঙ্গে, তখন বিয়ে হয়ে গেছে। এখন তো বর্ধমানে আছি। আচ্ছা আচ্ছা। আর মায়ের বাড়ি গেলেই ওই কলকাতা বনগা ঠাকুর দেখি, অমনি ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তো হাজবেন্ড ছিল সেই টাইমে, পুজোর টাইমে, চলো আমাদের এখানে ঠাকুরগুলো তোমাকে দেখাবো। তো ঠাকুর দেখে রাতের বেলা ফিরছিলাম, বাড়িতে ফিরছিলাম আমার বাড়িতে, পরের দিন নবমী, অষ্টমীর দিন মানে ফিরছি আমরা। তো ভোরবেলা 3:30 পৌনে 4টে হয়ে গেছে ম্যাক্স টু ম্যাক্স। তা আমরা যে বললাম না তোমাকে, একটা ঘুরে রাস্তা হয়, একটা শর্টের রাস্তা হয়। হাজবেন্ড বলছে শর্টে দিয়ে ঢোকো। আমি বললাম না গো, এই রাস্তাটা ভালো না, যাবো না। ও বলছে ভালো না তো কি হয়েছে, চলো, কিছু হবে না, আমি তো আছি। ব্যাপারটা ক্যাজুয়ালি নিল। ওকে আমি বললাম জায়গাটা ভালো না, আমি তো সবটাই জানি। এবার ওকে যদি ওই টাইমে বলি, ও আরো ভয় পাবে, ওই রাস্তা দিয়েও আসতে চাইবে। আচ্ছা, এবার যখন গলির ভেতরে ঢুকছি, আবার সেই যেন ওরকম ভাবে দাঁড়িয়ে আছে। দেখতে পেয়েছো? হ্যাঁ, পরিষ্কার, এখনো এক্সিস্ট করে ওখানে, পরিষ্কার দাঁড়িয়ে আছে। হাজবেন্ড ঢুকলো, আমি বলছি তুমি হনুমান চল্লিশা জানো তো, পাঠ করো তো জোরে। ও পাঠ করেছে, আমি ওকে জাস্ট ধরে আছি, আর আমি একবার হনুমানজির নাম নিচ্ছি, ও পাঠ করছে। ও বলছে আমার না গাটা ভার হয়ে যাচ্ছে। আমি তুমি 40 মানে পড়তে পড়তে থামাবে না, আর হনুমান চল্লিশার নিয়ম আছে, পড়তে পড়তে যতক্ষণ না শেষ হবে ততক্ষণ থামাতে নেই। আর তুমি কনস্ট্যান্ট পড়ো, তুমি গলিটা পুরো ধরে পড়ে যাবে। ও পড়ছে, বিশ্বাস করো পা দুটো না জাস্ট ভারী হয়ে যাচ্ছে, মনে হচ্ছে 10 কিলো ওয়েট দিয়ে রেখে দিয়েছে পায়ে কি আমার। আর এই পরিষ্কার দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে। এইবার মজার জিনিস শোনো, আমরা যখন আমাদের বাড়িতে পা দিয়ে দিলাম, পরিষ্কার আমার হাজবেন্ডকে বলো আজকের মতো বেঁচে গেলি। এরকম শুনতে পাওয়া গেছে? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার ওকে বলছে যে আজকের মতো বেঁচে গেলি, এরপরে তুই বাঁচবি না। জাস্ট ভাবতে পারছো সিচুয়েশনটা, ভাবতে পারছো মানে কি ট্রমা থেকে আমি আস্তে 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 বেরিয়েছি। আর তুমি বলছো এটার কোনো স্মৃতি নেই তোমার কাছে? না, আমার কাছে কোনো স্মৃতি নেই। এগুলো কিন্তু তোমাকে আমি শোনা কথা বললাম, কিন্তু লাস্ট যে ঘটনাটা বললাম যে বেঁচে গেছো, ওটা কিন্তু শোনা ঘটনা। যেটুকু বললাম, আমি লাস্ট ওনাকে দেখেছি যখন পাঁচিলের পারে, আর লাস্ট আমার মামার কথাটা মনে আছে, তোকে আজকে যুদ্ধ করতে হবে, তোর আজকে সব থেকে বড় পরীক্ষা। এখন আমার হাতে দাগ, পায়ে দাগ, সবকিছু ফিল করতে পারি। কেউ যদি বড়াই করে বলে না না ভূত কিছু হয় না, আমি সঙ্গে সঙ্গে হাতটা খুলে তাকে দেখিয়ে দিই, তাহলে এটা কি? বুঝতে পারছি, বিষয়টা খুবই মারাত্মক একটা ঘটনা ছিল। মারাত্মক ঘটনা, মানে তুমি জানো না আমি ওই টাইমটা কিভাবে গেছে। আর ওইটা জিনিস ঘটেছিল, আমার কাকি খুব বড়ই করে বলতো না ভূত কিছু হয় না। 2 দিন পরে আমার কাকির সাথে ঘটেছিল, ভাবো। কাকি রান্নাঘর থেকে রাস্তাটা পুরো দেখা যায়, ওই রাস্তাটা যে রাস্তাটা ঘটে। কাকি ন্যাচারালি রান্না করছে, একজন এসে কাকিকে জিজ্ঞাসা করছে, কথা বলছে কাকির সাথে। তা ভদ্রমহিলা অসুস্থ, হসপিটালে ভর্তি ছিল। কাকি জিজ্ঞাসা করছে তুমি তো হসপিটালে ভর্তি গো, কবে এলে? বলে আমি ভালো হয়ে গেছি, চলে এসেছি। ন্যাচারালি কথা বলছে 9:30 বাজে রাত্রি, 8:30 9:30 ম্যাক্স টু ম্যাক্স।
তো কাকি রান্না করছে, খুব গল্প করছে, বলছে আমার এইখানে ছুটফুটিছে জানো, আমার গলার কাছেও দাগ, হ্যান ত্যান, কাকিকে খুব বলছে। কাকিও শুনছে, ভালো কথা, রান্না করছে, শুনছে। বলছে কি রান্না করছো গো? বলছে মাছ রান্না করছো। বলছে আমার জন্য এক পিস রেখো না। বলছে আচ্ছা ঠিক আছে, তুমি হসপিটাল থেকে এসছো তো তেল ঝাল মশলা খাবে, ঠিক আছে আমি রেখে দেবো, নিয়ে যাও। গিয়েছো যখন ঠিক 9:20 ওর ছেলে কাঁদতে আসছে। কি রে কাঁদছিস কেন? বলে হসপিটাল থেকে ফোন এসছে, মা মারা গেছে। তার একটু আগেই এক্স্যাক্টলি কাকি পুরো মাছটা ধরে গিয়ে সামনে ডোবা আছে ফেলে দিল, পুরো মাছটা, কারণ মাছটা খেতে চেয়েছিল। তুমি যখন চাইবে তোমার সাথে এরকম টাইপের কিছু ঘটবে না, এগুলো সব অজান্তে ঘটে। আর তুমি অনেকে বলে না আমি ভূত দেখতে চাই, এই দেখতে চাই, বা প্রেতাত্মা এইসব আছে কিনা, যখন আসল সময় হবে তখন নিজে থেকেই আসবে, তোমাকে খুঁজতে হবে না, তোমাকে খুঁজে নেবে সেটা। অবশ্যই, এটা একদম ঠিক বলেছো। যে এত বড়াই করে সায়েন্সের স্টুডেন্ট, কাকি প্রপার সায়েন্স, সে ভূত হাসতো, জাস্ট হাসতো, চুপ কর, এসব হয় নাকি, এমনি টাইপের ছিল আমার কাকি। সেইখান থেকে অমনি দেখার পর থেকে না, ও এখন জাস্ট মানে, ও বলে হ্যাঁ কিছু আছে, ভূত জানি না তবে কিছু একটা আছে। মানে ওরকম ঘটনাটা হওয়ার পর ওর সাথে, যে 10 মিনিট 15 মিনিট আগে কথা বলে এলো, তার ছেলে কাঁদতে এলো, ওই রাস্তা দিয়ে যাচ্ছে, বলছে মা হসপিটাল থেকে ফোন এসছে, মা মারা গেছে। ও আর বলতে পারছে না তোর মা এখানে দাঁড়িয়ে ছিল। স্বাভাবিক না সেটা? মানে আমাদের ওই বাড়ির সাইডটা আজও ভালো না, আমি জানি না আজ থেকে 10 বছর পর কি হবে। জায়গাটা ভালো না। আমাদের সব থেকে মজার বিষয়, আমাদের বাড়িতে কোনো ছেলে নেই, মানে আমাদের বংশ কিন্তু নির্বংশ। ঠাকুমাকে একটা কথা বলেছে, তোর বংশই রাখবো না, পুরোটা নির্বংশ। ইভেন তুমি আমাকে যেটা বললে যে তোমার বাবা পাটনাতে অ্যাক্সিডেন্টে মারা গেছে, হ্যাঁ, এবং আই থিঙ্ক তুমি তখন, তোমার বয়সও খুব বেশি না, তুমি নিজে 100 কিলোমিটার দূরে হাই রোড থেকে হসপিটালে নিয়ে যাও, তোমারও আই থিঙ্ক চোট লেগেছিল বা কিছু। প্রচন্ড, মানে আমরা তো গিয়েছিলাম সেখানে ঘুরতে, তার আগে আমার সাথে কিছু ইনসিডেন্ট হয়েছিল, আমি খুব শ্যাডো দেখতাম, এই সরে যাচ্ছে, এই হচ্ছে, তো আমাকে তো বলেছিল যে তোর মানে তোর আশেপাশে থাকলে তোকে কিছু করতে পারবে না, বাট ফিল করতে পারেনি। তো যেদিন অ্যাক্সিডেন্টটা হয় সেদিনই মানে রাত্রেবেলা একটু ভয় পেয়েছিলাম, তো অতটা মানে করিনি। যাই হোক, বাবাকে ওখানে আমাদের একটা ইনভাইট ছিল, গিয়েছিলাম, একটা অনুষ্ঠান ছিল বিয়ের, বিহারি ছিল ওনারা, বরযাত্রী বলে না যায়, সেখান থেকে ফিরছিলাম, তো রাত্রে মানে ভোর রাত্রে ফিরছিলাম, গাড়ি পাল্টি খেয়ে নিচে পড়ে গিয়েছিল, আর আমার বাবার মানে ব্রেন হ্যামারেজ হয়ে গেছিল, আর আমার মাথায় পুরো কাঁচ ঢুকে গিয়েছিল। তোমার মাথায়? দিয়ে আমি ওখান থেকে বাবাকে তুলে, একটাও গাড়ি দাঁড়াচ্ছে না, অত ভোরবেলা কে দাঁড়াবে গাড়ি, অ্যাক্সিডেন্টে পেশেন্ট, তো অনেক কষ্টে একটা টোটো মানে অটো দাঁড় করিয়ে, ওখানে তো টোটো চলে না, অটো দাঁড় করিয়ে বাবাকে তুলে নিয়ে এসে ইয়েতে দেওয়া, মানে ওখানকার সদর হসপিটালে দেওয়া, সেখান থেকে অ্যাম্বুলেন্স করে বাবাকে নিয়ে পাটনা পিএমসি হসপিটাল 100 কিলোমিটার দূরে বাবাকে একা নিয়ে গেছি। মানে তুমি আমাকে যেটা বলছিলে কথাবার্তা হওয়ার দরুন তোমার সাথে, যে তুমি এইরকম টাইপের জিনিসপত্রের আভাস পাও। হ্যাঁ, আমি আগে থেকে আভাস পেয়েছি যে এখানে কিছু একটা আছে, তোমার একটা ইনটিউশন কাজ করে। হ্যাঁ অবশ্যই কাজ করে, ওই ঘটনার পর থেকে তো আরো কাজ করে। একটা বলবো, তুমি জানি না বিশ্বাস করবে কিনা, কিছু থাকলে না আমার হাত পা গুলো খুব জ্বালা করে, ঠিক ওই কাটা জায়গাগুলো অসহ্য চলতে থাকে, বুঝে যায় এখানে কিছু আছে, অসহ্য চলতে থাকে। আমি জানি না এক্সপেরিমেন্ট কেউ করবে কিনা, বাট আমার এখনো অব্দি, মানে ধরো কিছু বলবো বা ধরো কিছু বলছি বা কিছু আছে ওই জায়গাটা, আমি যদি বলি ওখানে কিছু আছে, আমার হাত পাটা অটোমেটিক্যালি জ্বালা করবে, আমি বুঝে যাই এখানে কিছু আছে। আর খুব মানে চিরচিরানি যন্ত্রণা করে, মানে কিরকম যন্ত্রণার মতো পুড়ে গেলে যেরকম জ্বালা না, অমনি জ্বালা করে আমার হাত পায়ে। তোমাদের ওখানে বাড়ির যে মেন হিস্ট্রিটা, ঠিক আছে, ওখানে যেহেতু আগুনে পুড়ে আত্মহত্যা করেছিলেন, তুমি ওই রাতে ওই পার্টিকুলার মানুষটাকে দেখেছিলে ওই বৃষ্টির রাতে, ওই জন্য বলছিলে যে পোড়া পোড়া কিছু একটা দেখতে পেয়েছো, আঁশটানি একটা গন্ধ বেরোচ্ছে। আঁশটানি মানে কিরকম আঁশটানি বলো তো? মাছের আঁশটানি নয় কিন্তু, পচা আঁশটানি গন্ধ, মানে ওই চুল টুল পড়ে গেলে বা দুধ ফেটে গেলে যেরকম একটা গন্ধ বেরোয়, পোড়া পোড়া, এক্স্যাক্ট অমনি গন্ধ পাচ্ছিলাম আমি, আঁশটানি টাইপের একটা গন্ধ পাচ্ছি। আর যেদিন আমার ঘাড়ে হাত পড়েছিল না দুটো, মানে যন্ত্রণা, হ্যাঁ রেনকোটে যন্ত্রণা কিরকম বলে আমি ফিল করেছিলাম সেদিন, গোটা পিঠ থেকে মানে ঠান্ডা যন্ত্রণা যেটাকে বলে, মানে বরফ ঘষে যে যন্ত্রণাটা হয়, সেই যন্ত্রণাটা আমি ফিল করেছিলাম, যে আমি না কাউকে বলতে পারছি না, কাউকে ব্যথা আমি দেখাতে পারছি। সাংঘাতিক জিনিস গো।
প্রচন্ড সাংঘাতিক, প্রচন্ড। মানে আমি ওই কাটিয়ে উঠেছি। মানে আমার মামা, আমার মা, এরা যদি পাশে না থাকতো এতদিনে আমার হ্যাঁ দুনিয়াটা দেখা হতো না, আর হয়তো এখানেই শেষ হয়ে যেত দুনিয়াটা আমার। থ্যাংক ইউ অনেক বড় ঘটনাটা শেয়ার করার জন্য। খুবই ট্রমাটিক একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছো। আমার সব থেকে বেশি যেটা হাইলাইটেড মনে হয়েছে সেটা হচ্ছে তোমার 6 মাসের কোনো স্মৃতিই মনে নেই। না, আমি কিছু, তুমি আমাকে যদি জিজ্ঞাসা করতেছো আমি বলতে পারতাম না হয়তো, কিন্তু মায়ের কাছ থেকে টোটাল আমি শুনেছিলাম। কারণ মা আমাকে বলতে চাইনি, মাকে বলছে তুমি বলো আমাকে, না বলে বুঝবো কেন আমার সাথে কি ঘটেছে, তোমাকে একটু বলতে হবে আমাকে। মা আমাকে লাস্টে অনেক জোরাজুরিতে আমাকে বলেছিল যে এটাগুলো না ঘাটাঘাটি করবি, এগুলো নিয়ে কখনো তুই আবার এক্সপেরিমেন্ট করতে যাস না, এটা এখানে আছে কিনা একবার দেখবো গিয়ে, এসব করিস না। এগুলো আমার একটা স্বভাব, জানো তো, যা হয় আর কি অ্যাডভোকেটদের। তুমি তো অ্যাডভোকেট আবার তার উপর। হ্যাঁ, একটু দেখা ঘুরে। কিন্তু না, আমার হাতের পায়ের দাগগুলো তো মিথ্যে নয়। মা যদি মিথ্যে বলে, হাতের পায়ের দাগগুলো তো মিথ্যে নয়, মামার কথা বলাটা তো মিথ্যে নয়, যন্ত্রণাগুলো তো মিথ্যে নয়। এটি ছিল আজকের প্রথম ঘোষলি কল রেকর্ডিং। এবার আমরা চলে যাব আজকের দ্বিতীয় ঘোষলি কল রেকর্ডিংয়ে। আজকের এই এপিসোডের প্রথম ঘটনাটি আপনাদের কেমন লাগলো সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানান। এবং হ্যাঁ, আপনারাও কিন্তু আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটির ব্যাপারে, এরকম সত্যি ভৌতিক ঘটনার ব্যাপারে আমাকে জানাতে পারেন। আমাকে ইমেল করুন curiofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা আমাকে ইনস্টাগ্রামে যোগাযোগ করুন। আপনার যদি কোনো স্পিরিচুয়াল হেল্পও লাগে সেটাও আমাকে জানাতে পারেন। তাহলে চলুন শুনে নিচ্ছি আজকের দ্বিতীয় ঘোষলি কল রেকর্ডিং। হ্যালো ঈশা। হ্যালো কৌস্তবদা, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমি ভালো আছি গো। বেসিক্যালি বিষয়টা এটা যে তোমার সাথে আমার আগের সপ্তাহে কথা হয়েছিল, তুমি ইমেল করেছিলে আমাকে, এবং ইমেলে তুমি তোমার ঘটনা আমাকে জানিয়েছিলে। তোমার সাথে খুব মারাত্মক একটা ঘটনা ঘটেছে। প্রায় 3টে শহরে এই ঘটনাটার রেশ থেকে গেছে। তুমি বারবার শহর চেঞ্জ করেছো বা বারবার জায়গা চেঞ্জ করেছো, তা সত্ত্বেও এই ঘটনাগুলো তোমার সাথে কন্টিনিউয়াস ঘটেছে। ইভেন তুমি আমাকে যেটা জানালে সেটা তোমার এখনো এই ঘটনাগুলো ঘটে চলেছে, রাইট? হ্যাঁ। আমি জানতে চাই ঈশা, তোমার সাথে কি ঘটেছিল? কারণ এতটা বাড়াবাড়ি কেস খুব কমই শোনা যায়। কিন্তু কি হয়েছিল তোমার সাথে? একটু শুরু থেকে শুরু করো না। নিশ্চয় কৌস্তবদা। দেখো কৌস্তবদা, আমার এইটা 3টে শহরে আমার হয়েছে, কিন্তু 3টেই অন্য অন্য রকম। আচ্ছা আচ্ছা। তো আমার প্রথম যেটা হয়েছে সেটা হয়েছে ভুবনেশ্বরে। সেটা যখন আমি আমার ওটা যখন আমি কলেজে আমি ওখানে চান্স পাই, তো আমি ওখানে যখন আমি শিফট হই, আমার ওখানে ওটা ফার্স্ট একটা হয়েছে। ইভেন তুমি মানে 2018-তে মাধ্যমিক দিয়েছিলে, মাধ্যমিকের সময় থেকে কি সূত্রপাতটা হয়েছিল? হ্যাঁ, মাধ্যমিকের অ্যাকচুয়ালি দেখতে গেলে ওই সময় থেকে সূত্রপাতটা হয়েছিল। মানে আসলে কি হয়েছিল, আমার সবার জীবনে একটা বড় বড় এক্সাম হয়, সবার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। ওই সময় আমার অবিনা কারণে আমি একদম সুস্থ, আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে প্রত্যেকটা বড় পরীক্ষার আগে। আচ্ছা। এমনকি আমার মাধ্যমিকের সময় আমি আমার ডান্সার, আমি একটা সুইমার, আমার কোনো পিরিয়ডের প্রবলেম হওয়ার কথা নয়, বাট আমার ঠিক পরীক্ষার আগে আমার 4 মান্থস আমার পিরিয়ডস হয়েছে উইথাউট এনি রিজন। ডাক্তার দেখাতে যখন আমরা গেছি, ডাক্তার বলছে এটা নর্মাল, এটা যদি স্টপ করি তাহলে এটা বাজে হয়ে যাবে। মানে আমি বুঝলাম না, 4 মাস ধরে কি হয়েছে? আমার পিরিয়ডস হয়ে গেছে কন্টিনিউ। মানে একদিনও স্টপ না, কন্টিনিউ হয়ে গেছে। তুমি বুঝতে পারছো আমি কি অবস্থায় পরীক্ষা দিয়েছি। মানে শরীর তো পুরো মানে খুবই অসুস্থ হয়ে গেছো তুমি। তার আমি খুব অসুস্থ। এমন একটা সময় হয়েছে যে আমি খাট থেকে পা ফেলে আমি হাঁটতে পারতাম না। আচ্ছা আচ্ছা। আমার ওরকম অবস্থা হয়েছিল। আর তুমি শুনলে বিশ্বাস করবে, ঠিক আমার পরীক্ষার 2 দিনের মধ্যে, আমার পরীক্ষা যেদিন শেষ হলো তার ঠিক 2 দিন পর আমার পিরিয়ডসও বন্ধ হয়ে গেল। ওকে। অল অফ সাডেন বন্ধ হয়ে গেল, মানে আর ওটা কোনো ট্রেস নেই।
খুবই স্ট্রেঞ্জ ব্যাপার কিন্তু খুব মানে হ্যাঁ, কারণ মানে শেষ হবার আগে অনেক মানে একটা ফেজ হয়, কোন রকম ফেজ না অটোমেটিক্যালি স্টপ। আচ্ছা আচ্ছা, মানে তুমি কি এটাকে মানে এই সময় থেকে কি প্রবলেমটা স্টার্ট হয়েছিল তোমার? হ্যাঁ, আমার এই সময় থেকে প্রবলেম স্টার্ট। কারণ তুমি ইমেল করেছিলে, ইমেলে এই ব্যাপারটা মেনশন করেছিলে তুমি যে 2018 থেকে আই থিঙ্ক তোমার প্রবলেম শুরু হয়েছে। আচ্ছা, তারপরে কি হয় বলো? তারপর আমি ভুবনেশ্বরে আমি যথারীতি আমি চলে যাই। তো ওখানে আমার প্রথমবার আমি হস্টেলে থাকি, মা বাবাকে ছেড়ে অত দূরে। তো এখানে আমার কি হয়, এখানে আমি সব নতুন নতুন বন্ধু আলাদা আলাদা জায়গা থেকে এসেছেন। আর হস্টেলটা আমাদের বেশি বড় ছিল না, খুব ছোটর উপরই ছিল হস্টেলটা। কিন্তু আমাদের যে বিল্ডিংটা ছিল ওইটা হচ্ছে একদম তোমার ভাবো হস্টেলের একদম লাস্টের কোণার দিকে, আর যার পেছনে শুধু একটা খোলা মাঠ, আর কিছু নেই, কিন্তু একটা খোলা মাঠ। তো আমরা ওখানে আমরা যাই। তো আমার হস্টেলের রুম নাম্বার 1 হয়েছিল, আর আমার সব বন্ধুরা আসলে থাকতো ওপরে। তো আমি কি করতাম, মাঝে মাঝে রাত্রিবেলা ওপরে বন্ধুদের সাথে শুতাম। তো একদিন রাত্রিবেলা আমরা যথারীতি সবাই ঘুমিয়ে পড়েছি, মানে অনেক খুন হয়ে গেছে, কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছি কারণ সকালবেলা পরে কিন্তু আমাদের কলেজ যেতে হবে। হঠাৎ করে তোমার ভাবো 2:30 হবে, হঠাৎ করে আমার একটা বন্ধু খাট থেকে উঠে বসে বলছে, এই তোরা ঘুম থেকে ওঠ। আমরা বলছি, মানে সবাই মানে জোরে জোরে চিল্লাচ্ছে, তোরা ঘুম থেকে ওঠ, ঘুম থেকে ওঠ বলে। এবার আমরা ঘুম থেকে উঠেছি, ওঠার পরও বলছে, তোরা আমাকে থাপ্পড় কেন মারছিস? ওকে, বললে তোরাকে থাপ্পড় কেন মারছিস? আমরা বলছি থাপ্পড়? বলে হ্যাঁ, তোরা আমাকে থাপ্পড় মেরে ঘুম থেকে তুলছিস। আর যেই মেয়েটা বলছি ও বলছে থাপ্পড় মেরে ঘুম থেকে তুলছিস, কৌস্তবদা তুমি ওই মেয়েটাকে ঘুম থেকে তুলতে পারবে না, ও এমন মেয়ে। ওরকম মেয়ে, সেও আমাদেরকে বলছে তোরা আমাকে থাপ্পড় মেরে ঘুম থেকে তুলছিস। আমরা বলছি ওরকম কিছু না, তুই চুপচাপ ঘুমা বলে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো সেই দিনটাই একবারই হয়েছে, আর ওই জিনিসটা সেই দিনের রাতের জন্য হয়নি। আবার পরের দিন রাতে যথারীতি আবার আমি ওদের সাথেই শুয়েছি, আবার সেম মাঝরাতে আবারও একই জিনিস, একই সময় 2:30 মাঝখানে একই সময়ও আবার উঠে আবার সেম জিনিসটা করছে, এই তোরা আমাকে কেন থাপ্পড় মেরে ঘুম থেকে তুলছিস? আমরা বলছি আমরা তোকে কিছু করছি না, আর ঘুম থেকে তুলছিস। এবার আমার মাথাটা গেছে গরম হয়, কারণ আমি খুব ঘুম পছন্দের মানুষ, আমি খুব ঘুম প্রিয় মানুষ, আমাকে কেউ ঘুমে ডিস্টার্ব করলে আমার খুব অস্বস্তি লাগে। তো ও যখন এরম করেছে আমি ভেবেছি দেখ আমি আর এই ঘরে শোবই না, আমি আমার নিজের ঘরে গিয়ে শুয়ে পড়বো। তো এটাতে অতটা মাথায় আসেনি, অ্যাকচুয়ালি ভেবেছি মজা করছে বলে গিয়ে শুয়ে পড়েছি। পরের দিন থেকে আমি নিজের ঘরেই আছি। ঠিক মোস্ট অফ দ্য 3 থেকে 4 দিনের মাথায় ওই মেয়েটা আমার কাছে নিজের থেকে হেঁটে এলো, আমাকে বলছে অনেক ঈশা আমি না আর ওই ঘরে থাকবো না। আমি বলছি কেন? বলে হ্যাঁ আমি রাত্রির বেলা ঘুমাই জানিস, প্রত্যেক দিন আমাকে চট থাপ্পড় মেরে ঘুম থেকে তুলে দেবে, নাহলে আমার গায়ে থেকে চাদর খুলে দেবে, কেরা কি বাদরামো বলতো। আমি বলছি কোনো কথা না, ওকে এটা তুমি শোনো, মানে এটা তুমি শুনলে বুঝতে পারবে। তো আমি বলছি দেখ, তখন ও বলছে না রে, আর র্যাগিং করবে ওকে, নিজের ব্যাচমেট কে কাকে র্যাগিং করে বলো না কৌস্তবদা? আমি বলে না রে, আমি বলছি ঠিক আছে চ। এবার আমরা সব বন্ধুরা মিলে ওর রুমে যেই বন্ধুরা থাকে তার কাছে গেছি, গিয়ে বলছি কি রে তোরা কেন ওকে জ্বালাচ্ছিস, কেন রাতে ঘুমাতে দিচ্ছিস না? তখন ওরা বলছে তোদের কি মাথা খারাপ, আমরা একে ঘুমাতে দেব না, ও তো আমাদেরকে রাত্রিবেলা ভাই ঘুমাতে দিচ্ছে না। তখন আমার বলছে ঈশা তুই বল, যখন তুই রাত্রি থাকলি তখন ওরম করলো, তুই যাওয়ার পরও রোজ দিনও এরকম পাগলামো করছে, কেন আমরা জানি না।
আর তখনও আমার ওই বন্ধুটা বলে যাচ্ছে এরা আমার গায়ে চাদর টেনে দেয়, আমাকে ওরা থাপ্পড় মারে। তো আমরা ওটাকে কিছু কিছু ভাবে ওটাকে আমরা বন্ধ করলাম। এবার তার মাঝখানে আমরা এতটা আর কিছু হয়নি, বা হয়েছে কি হয়নি আমরা জানতাম না, কারণ তখন আমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে। এবার পরীক্ষা ঠিক শেষ হওয়ার পর যখন আমরা একটু সময় পেয়েছিলাম, তো আমরা বসেছিলাম একদিন রাত্রির বেলা। এবার একটা আমার বন্ধু, মানে এটা একটা খুব স্ট্রেঞ্জ ব্যাপার, মানে এই যে এই সময়টা আমরা অ্যাকচুয়ালি সবাই প্রমাণ পেয়েছিলাম যে ওই যে বন্ধুটা বলছে আমাকে কেউ মারছে, আমার চাদর খুলে দিচ্ছে, এই সময় আমরা প্রমাণ পেয়েছিলাম যে না, ও বানিয়ে বা মিথ্যে কথা বলেনি, আসলে কিছু একটা হচ্ছিল ওখানে। এখানে কি হয়েছে, আমার আর একটা বন্ধু ও ওয়াশরুমে গেছে। এবার ওয়াশরুম থেকে যখন ও ফেরত আসবে, ও কল ফল বন্ধ করে ভালো করে ও এসেছে। এসে ঠিক কৌস্তব্য 5 মিনিটও বসতে পারিনি, আবার কলে জল পড়ছে। এবার আমরা সবাই তো শুনতে পেয়ে বলছি, কি রে তুই কল বন্ধ করে আসিসনি, যা কল বন্ধ করে আয়। এবারও গেছে, আবার কলটা বন্ধ করে আবার এসেছে, আবারও বসে এবার 5 মিনিট না তারও কম এসে বসেছে, আবার জল পড়ছে। এবার আমি গেছি রেগে, আমি বলছি হ্যাঁ তোরা কল ফল বন্ধ করতে পারিস না ঠিক করে, বলে এবার আমি গেছি কলটা বন্ধ করবো বলে। এবার আমি কলটা যথারীতি ঢুকে বন্ধ করেছি, করে আমি মানে কি বলবো তোমাকে, জাস্ট বেরোতে পারিনি বাথরুম থেকে, আমি পাটা দিয়ে বেরোতে পারিনি বাথরুম থেকে, কলটা খুলে গেল আমার চোখের সামনে, কৌস্তবদা কলটা খুলে গেল। আচ্ছা আচ্ছা, আমি বাথরুম থেকে বেরোতে পারিনি। সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ সাংঘাতিক ব্যাপার তো। মানে আর ওইটা ভাবো, ওইটা রাত্রির বেলা, তুমি বুঝতে পারছো বাবা মায়ের থেকে দূর, মানে কত রাত্রি অব্দি আমরা জেগে থাকি ওখানে। মানে ওইটা যখন হয়েছে, আমি যখন সবাইকে ডাকছি এদিকে এদিকে, যখন সবাই এলো, ওরা সবাই দেখে ওরা হা, এটা কি হচ্ছে। এবার তার ঠিক কিছুদিনের মধ্যেই, আর 2-3 দিনের মধ্যেই মানে কোভিড এতই বেড়ে যায়, আমাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। ওকে ওকে, তুমি ফার্স্ট ইয়ারে তখন? হ্যাঁ তখন আমি ফার্স্ট ইয়ারে। এবার ফার্স্ট ইয়ার থেকে কি হতে হলো, ওই অনলাইন বেসিস হতে আমি সেকেন্ড ইয়ারে পৌঁছে গেলাম, বুঝলে, বাড়িতে থেকেই। তো এবার সেকেন্ড ইয়ারে যখন আমার একটা ইন্টার্নশিপ হয় সেকেন্ড ইয়ারে আমাদের কলেজে, তো আমি ওইটার জন্য নোভোটেল বিশাখাপত্তনমে চান্স পাই ইন্টার্নশিপটা করার জন্য। ওকে ওকে। তো ওইটা 4 মাসের একটা ট্রেনিং, আমি ওখানে যাব। এবার আমার সাথে আরো আমরা দুটো বন্ধু চান্স পেয়েছে, তো আমরাও যাব, এবার আমরা একসাথেই যাব। এবার যখন যাব, আমার মা বাবা আমার সাথে কিন্তু যেতে পারিনি। হ্যাঁ আমার মা বাবা আমার সাথে যেতে পারিনি, আমি যার জন্য আমার বন্ধুদের ফ্যামিলির সাথে গেছিলাম। এবার যাবার আগে বাড়ি খোঁজা পাচ্ছি না, অনেকদিন হলো। অল অফ সাডেন আমার একটা বন্ধু ঋত্বিকা বলে ফোন করে আমাকে বলছে যে আমি একটা বাড়ি পেয়েছি আমার সিনিয়রের থেকে, আমরা ওই বাড়িটাতে থাকবো। ভালো কথা, আমি ভাবলাম ঠিক আছে, হয়ে গেছে, আমরা শিফট করব। এবার আমরা যেদিন বাড়িটাতে গেলাম, মানে আমরা ভাইজাগে যেদিন গেলাম তার 2-3 দিনের মাথায় আমরা বাড়িটাতে শিফট করার জন্য আমরা গেছি বাড়িটাতে। এবার বাইরে যখন গেলাম, ওইটা একটা বিশাল বড় বাড়ি, ঠিক আছে, মানে ফ্ল্যাট না, একটা নিজস্ব একটা ওনারের বাড়ি। তো ওখানে একটা ঘর ছিল, তো ওখানে আমরা ঘরটা পেয়েছিলাম হচ্ছে তোমার গ্যারেজের নিচে। আমরা যখন কিন্তু ঘর বুক করেছিলাম, আমাদের কিন্তু বলিনি যে আমাদের ঘর গ্যারেজের ওখানে হবে। আমাদের একটা নর্মাল ঘরের ছবি দেখিয়েছে, এইটা ঘর, একটা কাবাড, এমনকি বাথরুমের জায়গারও ছবি পাঠায়নি কিন্তু। এবার যখন আমরা গেছি, আমরা দেখি একটা গ্যারেজের মধ্যে ঘর দিচ্ছে, ঠিক আছে। এবার দেখো
আমরা কিছু খুঁজে পাচ্ছি না কৌস্তবদা, বাড়ি ঘর তো। মানে আমরা ভাইজাকে আসার আগে তন্ন তন্ন হয়ে বাড়ি পাচ্ছি না, কিছু ভাবে একটা বাড়ি পেয়েছি। আর যদি আমরা এখন এই বাড়িটাকে ছেড়ে দিই, আমাদের হাতে 2 দিন আছে ইন্টার্নশিপে জয়েন করার জন্য কাজে, তো আমাদের হাতে সময়ও নেওয়ার বাড়ি খোঁজার। তো আমরা বললাম ঠিক আছে চল, আমরা তো 3টে মেয়েই থাকবো, তো আমরা থেকে যেতে পারবো বলে আমরা শিফট করেছি। এবার কৌস্তবদা ঘরে যখন ঢুকলাম, ঘরটা বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা। ঘরে কিন্তু সব জানলা বন্ধ, আর গ্রাউন্ড ফ্লোর, কৌস্তবদা গ্রাউন্ড ফ্লোর, ঘরে সব জানলা বন্ধ, ঘর বিশাল ঠান্ডা। মানে জাস্ট ঢুকেই না কৌস্তবদা, মানে শরীরটা কেমন একটা হয়ে গেল, মানে মনে হচ্ছিল ওই সময় সবকিছু ভারী ভারী লাগছে। মানে মানে অতটা না ভালো লাগেনি ঘরটাকে, কিন্তু কিছু করার নেই ওই সময়। এবার আমাদের সাথে আমার আরো যে 2টো বন্ধু কথা বলছি, তো আমি, ঋত্বিকা আর রিয়া। এবার রিয়া একটু মানে মানে আমরা 3জনই ঠিক ছিলাম, একদম সুস্থ। অল অফ সাডেন ঘর থেকে বেরোনোর 5-10 মিনিট বাদে রিয়া বলছে আমার জানিস তো খুব শরীর খারাপ লাগছে। না কি হয়েছে, আমরা ওর কপালে হাত দিয়ে দেখি ওর খুব জ্বর, মানে খুব জ্বর। ও কিন্তু যখন এসেছে ওর কিন্তু খুব শরীর ঠিক, একদম পারফেক্ট, অল অফ সাডেন জ্বর। তো ওর মা বাবা ছিল, আন্টি আঙ্কেল বললো যে ঠিক আছে যা, তোকে ডাক্তার দেখাতে নিয়ে যাই। তো ডাক্তারও বললো ওর খুব জ্বর, ওকে ফুল রেস্ট নিতে হবে। তো আমি ঋত্বিকা বললাম যে চল তাহলে আমরা ঘরটাকে পুরো সেট করে দিই, ও শরীর ঠিক হলে ও চলে আসবে বাড়িটাতে। তো ও বললো ঠিক আছে। তো আমি আর ঋত্বিকা মিলে পুরো বাড়িটাকে ভালো করে গুছিয়েছি, সাজিয়েছি, সবকিছু ততক্ষণ অব্দি একদম ঠিক আছে। কিন্তু কৌস্তবদা রাত্রির বেলা এবার আমরা ভাবছি একটু আস্তে আস্তে পরে ঘুমাবো, একটু গল্প করি। মানে এই জায়গাটা বিশ্বাস করো, আমি এখন তোমায় বলছি আমার নিজের ওই মানে ওই দৃশ্যটা আমার চোখের সামনে আসছে, আর আমার নিজের এখন গুজবাম্পস দিচ্ছে। ঘরের আলো বন্ধ, ঠিক আছে, আমি দেওয়ালের দিকে হেলান দিয়ে বসে আছি, আর আমার মুখটা কিন্তু বাথরুমের দিকে। আর বাথরুমে ঢোকার আগে হালকা অল্প ছোট্ট একটা প্যাসেজ আছে, আমার ওইদিকে আমার মুখ। আর আমার বন্ধুর মুখ হচ্ছে সোজাসুজি, মানে বাথরুমের দিকে না, আমার দিকে সোজাসুজি মুখ, ঠিক আছে। আর অন্ধকার, কিন্তু পুরো এমনি ঘর অন্ধকার। কৌস্তবদা অনেকক্ষণ ধরে না বাথরুমের সামনেটায় আমি তাকিয়েছিলাম, মানে আমি পুরো ফিল হচ্ছিল তোমার? আমি অনেকক্ষণ ধরে তোর একটা ফিল হচ্ছিল যে না কেউ আমাদেরকে দেখছে, কেউ একটা আছে, কেউ একটা আছে। ও তার আগে আমি তোমাকে একটা বলে রাখি, আমি এটা ফিল করতে পারি। আমাদের আশেপাশে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হলে বা কিছু নেগেটিভ এনার্জি থাকলে আমি হালকা হলেও ফিল করতে পারি। মানে বুঝতে পারি না এই জায়গাটা আমার জন্য ভালো না, এরকম একটা আমি ফিল করতে পারি। তো আমার না খুব ফিল হচ্ছিল যে এখানে একটা কিছু আছে। কৌস্তবদা আমি অনেকক্ষণ ধরে ওই জায়গাতে তাকিয়েছিলাম, আমি স্পষ্ট দেখেছি একটা মহিলা পেছন হয়ে তার চুলটা খোলা দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা। আমি কৌস্তবদা কিছুক্ষণ ওটা দেখে আমি কিছু মানে বলার ক্ষমতায় ছিলাম না, আমি জাস্ট কিছুক্ষণ ধরে তাকিয়েছিলাম। তাকিয়ে থাকার পর আমি আমার মুখটাকে বলছি, শোন তুই কোনো কথা বলবি না, চুপচাপ ওঠ,
ঘরের আলো জ্বালা, আর জগন্নাথ দেবের পায়ের ফুলটা আমাদের দুজনের মাঝখানে এনে রাখ। আর ও জানে আমি এটা ফিল করতে পারি বলে ও একটা কোনো কোয়েশ্চেন করেনি, ওর সঙ্গে সঙ্গে উঠে আলো জ্বালিয়েছে, ওটা এনে বসেছে। ও বলছে কি হয়েছে? আমি ওকে বলছি দেখ আমি এরকম একটা জিনিস দেখেছি, আমি দেখেছি এরকম একজনকে দাঁড়িয়ে থাকতে আমার। তখন ও বললো ঠিক আছে তুই আমরা চুপচাপ এখন বসে থাকি। কৌস্তবদা বিশ্বাস করো ওইটা দেখার পর আমার তো আর ঘুম আসছে না, আমরা বসে আছি। হঠাৎ করে আমার বন্ধুটা আবার বলছে ঈশা একবার দেওয়ালের দিকে তাকা। আমি বলছি কেন? আর আমি আবার কিন্তু দেওয়ালে হেলান দিয়ে বসে আছি, আর ও আমার দেওয়ালের দিকেই তাকাতে বলছে। ঠিক আছে ঈশা তুই দেওয়ালের দিকে তাকা। আমি বলছি কেন তাকাবো? বলছে না তুই তাকা, তুই তাকালে আমি বুঝতে পারবো আমি ঠিক দেখছি। কৌস্তবটা তুমি বিশ্বাস করবে না, তোমাকে পারলে আমি আমার হাতের ছবি, আমি আমার বন্ধুর হাতের ছবিও তোমায় পাঠিয়ে দেব। হ্যাঁ, কৌস্তবদা একটা বড় পুরুষ মানুষের হাতের ছাপ যেমন হয় না কৌস্তবদা, ফাঁকা দেওয়াল। আমরা যখন এসেছি দেওয়াল পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, ফ্রেশলি পেইন্টেড। আমি মেনশন করছি ফ্রেশলি পেইন্টেড, ঠিক আছে? আমাদের থেকে ডবল বড় সাইজের হাত। অল অফ সাডেন দেখছি দেওয়ালটায় পুরো উঠে গেছে, আর অল্প একটু উঠলে পৌঁছতাম সিলিং অব্দি উঠেছে কৌস্তবদা। ওকে ওকে। ওইটা দেখে কৌস্তবদা মানে ওইটা দেখার পর আমরা বুঝতে পারছি না আর ওই ঘরে আর কোনো জায়গা নেই ঘর থেকে বেরোনোর। ঘর থেকে বেরোলে মেন রোড, একটা নতুন জায়গা, কিচ্ছু চিনি না, ফার্স্ট নাইট বাইরে একা থাকছি, আর সেখানে এরকম অবস্থা, সেখানে এরকম একটা অবস্থা, দুটো মেয়ে একা। এবার আমি জাস্ট তোকে বলছি কিচ্ছু ভাবিস না, কিচ্ছু করিস না, একটু হনুমান চালিসা চালা। আমরা যথাযথ হনুমান চালিসা শুনলাম, শোনার পর আমরা আবার রেখে দিয়েছি। ওইটাই আমাদের ভুল হয়েছে যে আমরা রেখে দিয়েছি, আমরা এটা কন্টিনিউ করতে পারতাম আর একটু কিছুক্ষণ। কৌস্তবদা পাখা চলছে কিন্তু আলো জ্বলছে, ঠিক আছে? হঠাৎ করে আলো বন্ধ হয়ে গেল, পাখা বন্ধ হয়ে গেল। হঠাৎ করে আমরা বসে আছি, আলো পাখা বন্ধ। তারপর কি হলো? তারপর আমরা তো যথাযথ টর্চ ফর্চ জ্বালিয়েছি, আমরা জাস্ট ভয় পেয়ে গেছি, আমরা জাস্ট এদিক ওদিক জাস্ট শুধু টর্চটাকে ঘোরাচ্ছি ভয়ের চোটে। বিশ্বাস করো বেশিক্ষণের জন্য না কিন্তু কৌস্তবদা, বেশিক্ষণের জন্য না, হাত টু হাত 2 থেকে 3 মিনিটের জন্য কারেন্ট গেছিল কৌস্তবদা। আলোটা যখন এলো আমরা দেখছি দেওয়ালের একটা দিক থেকে জল গড়িয়ে আসছে, আর ওখানে কোনো বোতল নেই, কিচ্ছু নেই, বোতল কিন্তু অন্য দেওয়ালে, আর অন্য একটা দেওয়াল থেকে জল গড়িয়ে আসছে, তাও নোংরা জল, পরিষ্কার জলও না, নোংরা জল। আমার এত ভয় লেগে গেছে কৌস্তবদা, আমি সঙ্গে সঙ্গে আমার মাকে ভিডিও কল করেছি, তখন বাজে হচ্ছে তোমার 4টের সময়। আমার এখনো টাইমটা মনে আছে, 4টের সময় আমি আমার মাকে ভিডিও কল করেছি। আমার মাকে বলছি দেখো মা এরম এরম দেখছি। আমার মা বলছে আমি পিউ কিছু দেখতে পাচ্ছি না। আমাকে আমার মা পিউ বলে, তো আমাকে আমার মা বলছে পিউ আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, ক্যামেরায় কিছু আসছে না। আমি বলছি ঠিক আছে দাঁড়া আমি ছবি তুলে পাঠাচ্ছি। আমি ছবি তুলছি, কৌস্তবদা যে জিনিসটা আমার চোখের সামনে সেই জিনিসটা আমার লেন্সে আসছে না। আচ্ছা আচ্ছা, আমার লেন্স ওটা ক্যাপচার করছে না, আমার চোখের সামনে জিনিসটা আমি দেখছি, আমার লেন্স ওটা মানে আমি বুঝতে পারছি না। আমার ওই সময় মনে হচ্ছে বোধহয় আমাদের দিকে ওদের চারদিকে ওরা বোধহয় ঘিরে আছে,
মানে ওরকম একটা ফিল হচ্ছে আমার, মানে মনে হচ্ছে আমি হেল্পলেস, আমি ক্লুলেস, আমি জানি না আমি এখানে কেমন কি করবো, আমি কি করে বেরোবো এখান থেকে। যখন আমি দেখছি লেন্সে আসছে না, বাট আমরা দেখতে পাচ্ছি, দুজনে দেখতে পাচ্ছি, তাহলে এটা কি করে হয়? এখানে তাহলে কিছু একটা হচ্ছে অবভিয়াসলি। তো আমি ওকে বললাম কিছু ভাবিস না, কিছু করে আর 1 ঘন্টা আমাদের থাকতে হবে এখানে। বিশ্বাস করো, সবটা 5টা বাজলো, আমরা ওখান থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে হোটেলে, যেখানে আঙ্কাল আন্টিরা ছিল, ওখানে গিয়ে আমরা বললাম আমাদের সাথে এসব হয়েছে। রাত্রিবেলা আমাদের সাথে, আমরা সারা রাত ঘুমাইনি, কারণ আমরা যখন ঢুকেছি হোটেলে, মানে পেরেন্টসরা দেখে আমাদেরকে ভয় পেয়ে গেছে, মানে আমরা পুরো এক্সস্টেড। মানে আমাদের দেখে মনে হবে বোধহয় আমরা সারা রাত খাইনি, কিছু করিনি, আমরা ওইভাবে বসে আছি। মানে এক রাতে বোধহয় আমাদের চোখ মুখ ঢুকে গেছে, এরকম অবস্থা আমাদের দুজনের। তারপর আমরা যখন ওখানে পৌঁছেছি, আমরা সঙ্গে সঙ্গে আমরা ল্যান্ড ওনারের কাছে গেলাম। অবভিয়াসলি আমাদের জানার উচিত, যখন আমরা ওখানে ওনাকে বললাম, অবভিয়াসলি একটা দেখো, তোমার কাছে যদি প্রপার্টি থাকে তুমি কখনো বলবে না আমার প্রপার্টিতে আছে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, তোমাকে ওটা বেচতে হবে। তো অবভিয়াসলি উনি আমাদের বেঁচেছেন। তো আমি ওনার থেকে কোনো এক্সপেকটেশন রেখে নিয়েও যাইনি যে উনি আমাকে স্বীকার করে দেবেন হ্যাঁ কিছু ছিল, বা সত্যি কথা বলবেন। ইয়েস। এন্ড আমি সিরিয়াসলি একটা কথা আজকে বলতে চাই এখানে, কেউ যখন কোথাও থাকতে যাবে, মানে আমরা বলি না, মানে পাশের বাড়ি কাকিমারা খুব সিসিটিভি ক্যামেরা এই জিনিসগুলো করে, কিন্তু কোথাও থাকতে যাওয়ার আগে ওনার সাথে কথা বলার আগে পাশের বাড়ির লোকদের থেকে ইনফরমেশন নিয়ে তারপর ওনার সাথে কথা বলে আসা উচিত। কারণ এই দুটো জিনিস আমি যা ফেস করেছি, এর পরের ঘটনাটা, বিশ্বাস করো এই জিনিসটা করা খুব উচিত। তাহলে তুমি জানতে পারবে আসলে তুমি যেখানে থাকতে যাচ্ছ তোমার জন্য সেফ কি সেফ না। এবার যখন আমরা এটা হওয়ার পর আমি আমার বন্ধুটাকে বললাম তুই একটা কাজ কর, তোকে যে ফোন নাম্বারটা দিয়েছিল তাকে জিজ্ঞাসা করতো সে কেন এই বাড়িটা ছেড়ে দিয়েছে। তোমাকে এটা মেনশন করি, যখন আমরা ল্যান্ডওনারটাকে বললাম যে আমরা ছেড়ে দেবো, আমরা এখানে থাকবো না, এখানে থাকা যায় না, তখন উনি চিল্লিয়ে বলছে হ্যাঁ তোমাদের আগেও যারা এসেছিল তারাও এরকম করে আমার থেকে 1 উইকের টাকার মতো থেকে চলে গেছে, এইটাও মেনশন করেছিল। আর তখন আমাদের মাথায় স্ট্রাইক করলো লাস্টে ওই আমার যে বন্ধু যার থেকে নাম্বার পেয়েছে তারাই লাস্টে থেকেছে। তো আমরা সঙ্গে সঙ্গে বললাম ওকে জিজ্ঞাসা কর কেন দাদাটা ছেড়েছিল এই জায়গাটা। তো আমরা যত ফোন কখন করি আমরা জানতে পারি দাদাটা আমাদের বলছে বোন তোরা তো ভাগ্যের জোরে বেঁচে গেছিস যে তোরা ওখানে 1 রাত্রি থেকেছিস। কেন? বলে আমরা ওখানে 5টা রাত্রি থেকেছিলাম, 5টা রাতই অন্য রকম। না কেন? বলে মাঝরাতে একদিন বাচ্চার কান্নার আওয়াজ, কোথা থেকে না ওই ঘরের ভেতর থেকে অজস্র বাচ্চার কান্না, মানে খুব অজস্র ভুল বললাম, খুব জোরে জোরে একটা বাচ্চা কান্নার আওয়াজ। তারপর বলছে হঠাৎ করে আলো পাখা বন্ধ হয়ে যাবে, মানে ওরা অনেক কিছু নাকি এমন হয়েছে, নাকি একটা ছেলে নাকি জবে থেকে ওই বাড়িটাতে ঢুকেছিল সেই দিন থেকে যে অসুস্থ, সে অসুস্থ, যবেও আবার বাড়ি থেকে বেরিয়েছে তবেও সুস্থ হয়েছে। ওই দাদাদের সাথে ওনার বন্ধু থাকতো যে, মানে ওরা বলছে এমন অবস্থা। তো ওরা ওই বাড়িটাকে ছেড়ে দেয় একদিন মাঝরাতে, ওনাকে কিছু না বলে ছেড়ে দেয় আর থাকতে না পেরে। এবার ওই দাদারাও কোনো কিছু জানে না যে বাড়ির কি হিস্ট্রি, এবার ওনারা কি করে জানতে পারো বাড়ির হিস্ট্রি? ওই হয় না ওই পাড়ায় ওই যে চায়ের দোকান ফোকান গুলো, ওখানে এমনি কথা বলতে বলতে ওরা মানে বলেছে যে এই বাড়িটাতে থাকা যায় না, এই বাড়িটাতে কে থাকে, এখানে এরকম হয়। তখন ওখানে সবাই যারা থাকে ওখানে বলেছে
আপনারা ওই বাড়িতে থাকতে গেছিলেন? ওই বাড়িতে, তোমাকে একটা কথা বলি, ওই বাড়িতে ল্যান্ড ওনারের ঘরের বাইরে দরজার সামনে দুটো লাল দড়ি বাঁধা, ঠিক আছে, আর দরজার ওপরে ফুল দিয়ে পুজো করা। আর নিচে গ্যারাজে ওখানেও তো ওনাদের হাউসকিপিংরা থাকতো, তাদের দরজা দুটোতেও সেম জিনিস করা, ওই লাল ঢাকা বাঁধা আর ফুল দিয়ে পুজো করা। আর আমাদের যে ঘরটা দিয়েছিল ওখানে হয়েছিল সুসাইড আর মার্ডার হয়েছিল আর আত্মহত্যা হয়েছিল। হ্যাঁ, ওখানে একটা ফ্যামিলি থাকতো আগে, তো ওই লোকটা ওনার ওয়াইফকে আর ওনার বাচ্চাকে মেরে নিজে গলায় দড়ি দেয়। আচ্ছা, তো অবভিয়াসলি ওই বাড়িতে কিছু আছে বলেই ল্যান্ড ওনাররা আর যারা ওদের বাড়িতে কাজ করে তাদের ঘরে ওই জিনিসগুলো কিন্তু করা। আর ওদের বাকি ঘরও আছে, কোস্তবদা একটা ঘরে জিনিসটা করা না, শুধু ওই ঘরগুলোতেই করা, আর বাকি ঘরটা নর্মাল শুধু তালা মারা, আর কিচ্ছু না কিন্তু। ঠিক আছে, এবার আমরা কিছু করে তো একটা বাড়ি খুঁজতে হবে, আমরা বাড়ি খুঁজেছি। এবার খুঁজেছি কোস্তবদা, এমন একটা বাড়ি পেয়েছি। আমি এখন বাড়িটা কোন দিক থেকে দেখা যায় আমি বলবো না, শুধু আমি এটুকুনি বলবো যে বাড়িটা, মানে আমি যে বাড়িটা নতুন নিয়েছিলাম ওই বাড়িটা থেকে ওই পুরনো বাড়িটা আমার দেখা যেত। মানে আমার বেডরুম থেকে তুমি স্পষ্ট দেখতে পারবে ওই বাড়িটাকে। আচ্ছা, এমন বাড়ি। এবার আর আমার এই বাড়িটা তোমার 3rd ফ্লোরে ছিল, তো আমি পুরো স্পষ্ট দেখতে পারবো বাড়িটাকে। এবার কৌস্তবদা ওই বাড়িটা ছাড়ার পর আমার আবার সেম শরীর খারাপ। আমার মাধ্যমিকের সময় হয়েছিল এইটা ওরকম শরীর খারাপ হয়নি। এবার আমি আমাকে মেনশন করি তার আগে, আমার বাবা মা আমাকে ভাইজাকে দিতে আসতে পারেননি। রিজন হচ্ছে আমার বাবার শরীর তো ওই সময় ভালো যাচ্ছিল না, তাই জন্য আমার মা ভাইজাকে আসতে পারেনি। এবার আমি ভাইজাকে এলাম, ওই বাড়িটা ছাড়লাম, নতুন বাড়িতে এলাম। নতুন বাড়িতে এসে আমার 2 দিন হয়নি কৌস্তবদা, আমি আমার কাজের ওখানে মাথা ঘুরে পড়ে যাই। প্রত্যেকটার মধ্যে একটা আন্ডারলাইং প্যারানর্মাল টাচ আছে। হ্যাঁ, আমি ওখানে মাথা ঘুরে পড়ে যাই কৌস্তবদা। পড়ে গিয়ে আমার 2 বোতল স্যালাইন চলে। অল অফ সাডেন, আমি জানি না কেন, আমার স্যালাইন চলে, আমার এদিকে ইনজেকশন চলছে। আমার মাকে, আমার বাবাকে ছেড়ে আমার জন্য ভাইজাকে চলে আসতে হয়। আমার এমন শরীর খারাপ। আমার এরকম হলো। হওয়ার পর ঠিক আছে, আবার আমি রিকভারি করলাম। রিকভারি করার পর এবার মা শুধু জানতো যে আমার সাথে এই জিনিসগুলো হয়েছে, ঠিক আছে। আর মাকে আমি বাড়িটাকেও দেখিয়েছিলাম, কোন বাড়িটা। এবার আমি একটা আঙ্কেলের কথা তোমার আগের থেকে বলছি, যে মানে উনি আমাদের বাড়িতে, মানে উনি আমাকে অ্যাস্ট্রোলজার আমাদের বাড়ি, মানে উনি যা বলেন, মানে উই টু বিলিভ হিম আ লট। আর অ্যাকচুয়ালি আমাদের হয় আমাদের রিয়েল লাইফে। তো আমার মা ওই আঙ্কেলটার সাথে কথা বলছিল। তার আগে একটা কথা বলি, আমি একদিন ছাদে, মানে আমাদের বাড়ির ছাদে, ওই বাড়ির ছাদে আমার 3টে বন্ধু মিলে বাড়ির ছাদে ট্যাঙ্কের ওপর বসে আছি। এবার বসে ওই বাড়িটার দিকে কিছুক্ষণ বাদে যখন তাকাই, বিশ্বাস করবে না কৌস্তবদা, আবার আমি সেম নারী মূর্তিটাকে ছাদের ওখানে বসে থাকতে দেখেছি। আচ্ছা আচ্ছা, আমি ছাদে বসে আছি, আমি কিন্তু অন্য বাড়ির ছাদে,
আমি তাকিয়েছি, অনেকক্ষণ বাদে আমি দেখছি একটা কোনো নারী মূর্তি বসে আছে। আমি যখন ওদের দিকেও তাকাচ্ছি, ওদেরকে বলছি, ওরা বলছে এখান থেকে চল, অন্বেষা এখানে তুই থাকিস না, চল। আমি ওখান থেকে চলে এসেছি। আর কৌস্তবদা, আমি তোমাকে এটা মেনশন করছি, আমি এই কথাটা আমি আমার মাকে বলিনি ওই সময়। বলো। আমি ওই সময় আমার মাকে বলিনি যে মা আমি ছাদে গিয়ে এই জিনিসটাকে আবার দেখেছি, ঠিক আছে? এবার আমার মা ঠিক তার 2 দিন বাদেই ওই আঙ্কেলটাকে ফোন করেছে। ফোন করে নর্মালি বলেছে যে জানো তো মেয়ের সাথে এরাম এরাম হয়েছে, ভাইজাকে এরাম এরাম হয়েছে, সবকিছু বলেছে জেঠুকে। জেঠু বিশ্বাস করো আর কিচ্ছু শোনেনি। জেঠু কিন্তু কোনোদিন আমার এখানে ভিডিও কলে কোনোদিন মা দেখায়ও নি, ভিডিও কলে দূরে থাক ছবি পর্যন্ত পাঠায়নি। আমার জেঠু এইভাবে বলে দিল আমার মাকে, পিউকে বলবে ছাদে গেলে ডান দিকে 30-এ বেশি না হেলতে, ওর বিপদ আছে। আর আমার বাড়ি থেকে ওই বাড়িটা ডান দিকেই পড়তো। এবার তুমি বলো। সাংঘাতিক ব্যাপার। সাংঘাতিক মানে সাংঘাতিক ব্যাপার। আমি যেদিন কাজ থেকে এসেছি, আমি কাজ থেকে এসে যখন আমি মাকে কিন্তু তখনও বলিনি, আমি তার 2 দিন আগের রাত্রিবেলা আমি দেখতে পেয়েছি, আমি কিন্তু মাকে বলিনি। আমার মা আমাকে ধরে বলছে, পিউ আজ থেকে তুই ছাদে আর যাবি না। আমি বলছি কেন? না জেঠু বলেছে যে ওই তোর ছাদে গেলে তোর ডান দিকে বিপদ। বিশ্বাস করবে না, যখন মা কথাটা বলেছে, আমার ঘরে আরো 2 মেয়ে ছিল, ওরা তো আমার সাথে ছাদে ছিল, ওরাও আমার মুখের দিকে তাকাচ্ছে, আমি আমার মুখের দিকে, মায়ের মুখের দিকে তাকিয়ে বলছে তুমি এটা কি বললে, তুমি এটা কি করে জানলে? মা বলছে মানে? আমি বলছি মা আমি ঠিক পরশুদিন রাত্রিবেলা এরকম একটা আবার নারী মূর্তি দেখতে পেয়েছি, তাই তো আমরা তাড়াতাড়ি ছাদ থেকে নেমে এলাম। মা বলছে তুই আর কোনোদিন ছাদে যাবি না। তারপরে আমি আর ভাইজাকের ওই ছাদে ওঠার তো নাম দূরে থাকুক, আমি যেতামই না। তারপর ঠিক যখন আস্তে আস্তে কৌস্তবদা এই জিনিসটা আমার বন্ধ হতে থাকলো, এই জিনিসটা ছাদে যাচ্ছি না, আর তো আমার এইসব কোনো অ্যাক্টিভিটিস তাহলে হবার কথা নয়, ঠিক ওই সময় আমার ডান পাতা জাস্ট ভাঙতে গিয়েও বেঁচে গেছে। ওকে। অল অফ সাডেন কিচ্ছু না, আমার সারাদিন খুব ভালো যাচ্ছে, কোথাও কিছু না। বড় লন্ড্রি যে ট্রলিগুলো হয় 5 স্টার হোটেলে, স্লিপ খেয়ে এলো, আমার ডান পায়ের পেছনে অ্যাঙ্কেলে লাগলো। তারপর কৌস্তবদা ওখান থেকে আমার পা এমন ফুললো, ওখান থেকে আমাকে হসপিটালে নিয়ে যেতে হলো। ডাক্তার আমার পা দেখে বলছে আর একটু হলে তোমার পাটা ভেঙে যেত, তোমাকে আর আইটি করতে হতো না। তো আমাকে তো পুরো 1 মাসের বেড রেস্ট দিয়ে দিয়েছিল। অবভিয়াসলি আমি ইন্টার্নশিপে নিতে পারবো না, ওইটা আমি 7 দিনে কমিয়ে এনে ক্রেপ ব্যান্ডেজ করে আমি কাজে যেতাম। তোমার এত কিছু হচ্ছিল, এটার কারণটা কি তুমি খুঁজে পেয়েছো? হ্যাঁ। কি বলো তো? দেখো আমার বাড়িতে এই জিনিসটা আগে আমার বাবা মায়ের ওপর হয়েছে, এখন আমার ওপর হয়। এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক? হ্যাঁ। ওকে ওকে। ওইটা আগেও হয়েছে, তো তাই জন্য। কে করেছে এই ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারটা যেটা বলছো, কে করেছে? যে করেছে আমি তাকে খুব ভালো করে চিনি, আর আমি ওনার জন্যই আজকে আমি আমার নামটাকে এ করতে চাই না। কে বলো তো? তোমাদের পরিবারের কেউ? হ্যাঁ আমি বলবো, আমি সেটাও বলবো। বলো। আমি সেটাও বলবো। আমি আস্তে আস্তে আমি এটা, আমার আগে এটা একটা ধারণা ছিল যে আমি ভুল ভাবতাম, বাট এখন আমার কাছে ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে রিসেন্টলি যে আমি ভুল না, আমি ঠিক ভাবতাম। আর ওইটা আমি প্রমাণ পেয়েছি।
হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, এবার বাইসাইকেল এটা আমার হলো। হওয়ার পর আমি আইটিতে আমার আবার বললাম পা ভাঙলো, পায়ে রে হলো। হওয়ার পর কৌস্তবদা এমন হয়ে গেল, আমার এইচআর যেখানে আমাকে বলেছে তুমি পায়ের জন্য ছুটি নাও, অল অফ সাডেন আমাকে বলেছে তোমাকে সার্টিফিকেট দেওয়া হবে না। যেখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ম্যানেজাররা আমার উপর ইমপ্রেস, আমাকে সবাই ফুল মার্কস দিচ্ছে, কিন্তু আমাকে বলেছে তোমাকে সার্টিফিকেট দেওয়া হবে না। কেন আমি জানি না। কিছুক্ষণ বাদে কি জানি না কি ডিসকাশন হলো ওনাদের মধ্যে, আমাকে আবার সার্টিফিকেট দিল। আমাদের কলেজের মধ্যে থেকে 4-5 জন আমরা গেছিলাম, তার মধ্যে থেকে মাত্র আমাদের 2 জনকে সার্টিফিকেট দিয়েছিল, আর বাকি জনদের সার্টিফিকেট দেয়নি। কেন আমি এখনো জানি না। এটা হলো। হওয়ার পর যথারীতি আবার আমি সেকেন্ড ইয়ারে কলেজে এলাম। এবার শুনবে কৌস্তবদা, সেকেন্ড ইয়ারে যখন আমি কলেজে এলাম, কৌস্তবদা আমি তোমাকে আমার সেকেন্ড ইয়ারের শুরুর দিকের একটা ছবি পাঠাবো, হ্যাঁ, আর সেকেন্ড ইয়ারের শেষের দিকের একটা ছবি পাঠাবো। তুমি জাস্ট ওই কয়েকটা মাসের ডিফারেন্সে আমার ওয়েট লসের কতটা ডিফারেন্স তুমি বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা, ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারটা কি হচ্ছিল একটু বলো। ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারটা বলছিলাম যে মানে আমাদের বাড়ির উপর সবসময় এটা করা হয় যে মানে যে করে সে আমাদের অ্যাকচুয়ালি ভালো একটু দেখতে পারে না, ঠিক আছে? মানে একটু মানে আমাদের যদি কিছু ভালো হয়ও, মানে সে চেষ্টা করে যাতে জিনিসটা আমাদের খারাপ হয়ে যায়। সবকিছুতে এমনকি একটা সময় এমন হয়েছিল তিনি আমার বাবাকে খুব বাজে বাজে কথা বলেছিল। তো তিনি আমার বাড়িতেই, আমি তোমাকে ক্লাসে বলবো, তুমি যখন জানতে পেরেছি এটা আমি সেভাবে তোমায় বলবো। আমি তা কবে ঠিক করে জানতে পেরেছি। কেসটা কি হয়েছিল একটু বলো। সেকেন্ড ইয়ারে আমার সব ভালো ভালো বন্ধুরা, কৌস্তবদা খুব ভালো বন্ধু, বিনা কারণে আমার সাথে ঝগড়া করে নিল। বিনা কারণে, কোনো কিন্তু কারণ নেই, কিছু নেই, ঝগড়া হয়ে গেল আমাদের। এবার হওয়ার পর তার ঠিক আবার তোমাকে আর একটা কথা বলি, মনে আছে আমি প্রথমের দিকে বলছিলাম আমাদের হোস্টেলে, তখন কিন্তু আমি আবার হোস্টেলে চলে গেছি, হ্যাঁ, সেকেন্ড ইয়ারে আইটি পর হোস্টেলে চলে গেছি। আমি আবার হোস্টেলের কথা বলছি, ভুবনেশ্বরের কথা, ঠিক আছে? এবার ভুবনেশ্বর যখন আমি গেছি, আমি তোমাকে প্রথমে বলেছিলাম না যে ফার্স্ট ইয়ারের ওই বিল্ডিংটা আমাদের কোভিড হয়ে গেছিল বলে আমাদের আর ওই বিল্ডিংটায় থাকতে হয়নি, আমরা বেঁচে গেছি। এবার আমাদের তো আর ওই ফার্স্ট ইয়ারের বিল্ডিংতে যাওয়া হয় না, আমরা সেকেন্ড ইয়ার হয়ে গেছি। কিন্তু প্রত্যেকদিন রাত্রির বেলা আমাদের একবার করে, মাঝরাতে একবার করে আমাদের যেতেই হতো ফার্স্ট ইয়ারের বিল্ডিং এ। কেন? জুনিয়র্সরা ফোন করছে, ম্যাম একবার বিল্ডিং এ আসো, এখানে কিছু না কিছু হচ্ছে। আমরা যাচ্ছি, দেখছি একটা মেয়ে আর একটা বাচ্চা, মানে আর একটা মেয়েকে, আমাদের জুনিয়রকে কৌস্তবটা ধরে মারছে, কোনো রিজন নেই, ধরে মারছে। এমনকি ওই মেয়েটার কাছে তোমার সাইকোলজির সব বই ভর্তি, আর ওই মেয়েটা এভাবে বলতো যে তোরা তো আমার কাছে একটা সাইকোলজির পাপেট। বুঝতে পারছি, ঠিক আছে? ওই করতে করতে আমরা ভাবতাম যে মেয়েটা সাইকোলজি নিয়ে এরকম কিছু একটা করছে, আমরা এত করতে পারতাম না যে না ওর সাথে কিছু একটা হয়েছে, কারণ মেয়েটা প্রথম থেকেই এরকম, যেহেতু আমরা বোঝাটা আমাদের পক্ষে খুবই অস্বাভাবিক। এবার আমাদের মেস ছিল ক্যান্টিন, যেখানে আমরা সিনিয়ররা ওদের খেতে দিতাম। সবাই খাচ্ছে একদিকে, কৌস্তবদা ওই মেয়েটা একা একা বসে খেত। প্রথম কিন্তু সবার সাথে বসে খাচ্ছে আমরা দেখছি, লাস্টের দিকে আস্তে আস্তে দেখছি ও একা হয়ে যাচ্ছে।
ও একা একা বসে খাচ্ছে, একা একা সবকিছু করছে। তার ঠিক কয়েকদিন বাদে মাঝরাতে ফোন আসছে গার্লস হোস্টেল থেকে, না ম্যাম আমাদের হোস্টেলে আসো। হোস্টেলে গিয়ে কি দেখছি, ওই মেয়েটা, কৌস্তবদা বললে বিশ্বাস করবে না, একটা উঁচু, যাকে বলে সব উঁচু কাবাদের ওপরে মেয়েটা উঠে বসে আছে আর হাসছে। ওখানে সব কথা মেয়ে, কৌস্তবদা প্যানিক করে গেছে, সব কথা সবে বাড়ি থেকে এসেছে। আমরা তাও নিজেদেরকে একটু করছি, কারণ আমরা একটু হলেও কিছুদিন হলো বাড়ির বাইরে থেকেছি, ওরা ফার্স্ট টাইম বাড়ির বাইরে এসেছে। ওরা দেখছে একটা মেয়েকে, আমি বলছিলাম মেয়েটার মুখটা আমার হচ্ছে, মেয়েটা আলমারির ওপর বসে হাসছে। কৌস্তবদা সেই দিন রাত্রির বেলা আমরা কি করলাম জানো? কিছু আমাদের মাথায় আসছে না কি করবো, আমাদের ওয়ার্ডেনকে ফোন করলাম। এবার এমন সময় ওয়ার্ডেনকে ফোন করেছি যে সময় ওয়ার্ডেন আমাদের নেই, ওয়ার্ডেন আমাদের আউট অফ টাউন। আমরা কি করব, ওয়ার্ডেন ফোন তুলছে না। আমরা দরজাটা কিছুভাবে একটা বন্ধ করে সব বাচ্চাকে নিয়ে আমাদের সেকেন্ড ইয়ারের বিল্ডিং এ শিফট করে গেছি। ওকে আমরা একা ছেড়ে দিয়েছি, কারণ আমরা বুঝতে পারছি না কি করবো। হ্যাঁ কৌস্তবা, আমি তো, ওর চোখ মুখ পাল্টে গেছে মেয়েটার, আর মেয়েটাকে দেখতে তেমনি সুন্দর, তেমনি সুন্দর, এত সুন্দর দেখতে মেয়েটাকে, ও পলকের মধ্যে ওর মুখ চোখ সব পাল্টে গেল। পরের দিন সকালবেলা যখন আমরা গেছি, ওর আবার ওখানে তখন সব চলে এসেছে, টিচার্সরা ফ্যাকাল্টিসরা চলে এসেছে। এটা শুনে যখন গেছি দেখি ও নিচে, আমরা কিন্তু ঘরের দরজা বাইরের থেকে বন্ধ করেছি, এটা শোনো, ঘরের দরজা বাইরের থেকে বন্ধ, ঠিক আছে? ওকে আমরা কোথায় শুতে দেখেছি জানো? কোথায়? ও ছিল সেকেন্ড ফ্লোরে, ও গ্রাউন্ড ফ্লোরে এসে দরজা মেন গ্রিলের ওখানে শুয়ে আছে। কি করে, আমরা এখনো বুঝতে পারি না কি করে ও মেন গ্রিলটার সামনে এসে শুয়েছিল। আর দরজা বাইরের থেকে লক করা। তারপর প্রিন্সিপাল এলো, ওকে বাড়ি পাঠিয়ে দিল। আমরা যতবারই এটার অ্যান্সার যাওয়ার চেষ্টা করেছি, আমাদেরকে কোনোদিন এটার অ্যান্সার দেওয়া হয়নি। স্টিল নাও এটার অ্যান্সার আমরা কেউ জানে না, অ্যাকচুয়ালি কেউ জানে না স্টিল নাও কেন ওইখান থেকে কি হয়েছিল। হ্যাঁ, এখন ওইটা কলেজ বন্ধ করে দিয়েছে, ওই বিল্ডিংটা একটা নতুন বিল্ডিং বানিয়েছে, তাই জন্য ফার্স্ট ইয়ারদের জন্য ওই বিল্ডিংটা এখন ওই ইনসিডেন্টের পর থেকে পুরোপুরি বন্ধ। কিন্তু জানি না এখনো পর্যন্ত অ্যাকচুয়ালি কি ছিল ওই বিল্ডিংটা যে এই জিনিসটা হয়ে গেল। কারণ দেখো, যদি আমরা থাকতাম আরো কিছুদিন, তাহলে আমাদের সাথে এই জিনিসটা হতেই পারতো। শুধু কোভিড এর জন্য আমরা কিছুদিনের জন্য বেঁচে গেছি, এরকমই আমাদের ওই সময় একটা মনে হলো। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই দুটো ঘোষলি কল রেকর্ডিং এর মধ্যে আপনার কোনটা সব থেকে বেশি ভয়ের বলে মনে হলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং ডেফিনেটলি কিউরিওফাইটের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনার ঘটনা জানাতে আমাকে যোগাযোগ করুন curiofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন, এবং কোনো স্পিরিচুয়াল হেল্পও যদি আপনার লাগে সেটাও আমাকে জানাতে পারেন। তাহলে চলুন, দেখা হচ্ছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডা নতুন যে ভিডিওটা এসেছে সেটি অবশ্যই দেখে নিন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। এবং কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।